প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ঈশান সবার উদ্দেশ্যে বলল, নাবু, নিহান, দিহান সবাইকে নিচে ডাকছে। বড় খালা শাহা দায়রাকেও নিয়ে যায়। আরু সবার দিকে একবার তাকিয়ে বলল। ওকে, এই চল চল সবাই। ঈশান কড়া গলায় বলল। তোকে যেতে বলেছি আমি, চুপচাপ দাঁড়া এখানে, বাকিরা যা। আরু একটা শুকনো ঢোক গিলে ঈশানের দিকে তাকালো। ঈশানের মুখের ভাবটা বোঝার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে আর কি। এতক্ষণ ধরে কাঠখড় পুড়িয়ে যে কথাগুলো বলল, তার কি একটা কথাও সে বিশ্বাস করলো না? না না, এটা হতে পারে না। এটা হলে যে ঈশান ঠিক আজ তাকে গিলেই খাবে। চোখের সামনে তুড়ি বাজাতেই চমকে উঠল আরু। চোখ পিটপিট করে ঈশানের দিকে তাকাতেই যেন গলা শুকিয়ে গেল। পাশে রাখা ছোট্ট মোড়াটা টেনে চোখের ইশারায় বসতে বলল। আরো 7-5 না ভেবে বসে পড়ল। ঈশানের ব্যাপারখানা যে বোঝা যাচ্ছে না। আরো বসতেই ঈশানও তার বরাবর বসে পড়ল। পায়েলটা কেমন হয়েছে? আরো ভ্রু কুঁচকে ঈশানের দিকে তাকিয়ে আবার নিচের বাঁ পায়ে জড়ানো পায়েলটার দিকে তাকিয়ে বোকা গলায় প্রশ্ন করল। ঈশান ভ্রু চুলকালো। পায়েলটার দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, পায়েলটা কেমন হয়েছে? পছন্দ হয়েছে? আরো এখনো ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। সে সত্যিই ঈশানের কথার কোনো তালগোল খুঁজে পাচ্ছে না। ইনিয়ে বিনিয়ে এই এক্ষুনি কতগুলো কথা ঝাড়লো, অথচ সেদিকে মানুষটার কোনো ভ্রুক্ষেপ নেই। বকার চোটে উড়ে যাওয়া তো দূর, সে একটা ঝাড়িও দিল না। সেটা কি করে সম্ভব? আচ্ছা, তাহলে কি সে ঈশানকে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখছে? আহ! ডান হাতটা মৃদু তুলে বাঁ হাতের উপর চিমটি কাটতে মুখ থেকে অস্ফুট স্বরে আওয়াজ বেরিয়ে আসলো। ঈশান আচমকা আরুর হাতটা আলতো করে ধরে ব্যস্ত কণ্ঠে বলল। কি হলো, ব্যথা করে উঠলো কি হাতে? আরু ঠোঁট চেপে তাকালো ঈশানের দিকে। না, সে তো স্বপ্ন দেখছে না, এটা যে বাস্তব। আরু ঈশানের প্রশ্নের তোয়াক্কা না করে মুখটা কাঁদো কাঁদো করে বলে উঠল। তার মানে আপনি গতকাল রাতে এসে আমাকে এটা পরিয়ে দিয়ে গিয়েছেন। কোথায় আমি কি না ভাবলাম, কোনো এলিয়েন? না না, মানে কে আসলো আমাদের রুমে? কে এমন কাজ করলো? ঈশান দাঁতে দাঁত চেপে বলল। আমি এলিয়েন? হ্যাঁ তো। কি বললি? আটকে ওঠে। না না ভাইয়া, তা বলিনি। থুকু বলেছি তো, তাই আসলে না, মানে তা বলতে চাইনি আমি, বিশ্বাস করুন। করলাম বিশ্বাস। তারপর? আরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দাঁত বের করে হেসে বলল। হ্যাঁ, তারপর 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 কি? আমি তো সেটা জিজ্ঞেস করছি। তারপর? তারপর তারপর আর কি? আমার পোড়া কপাল। কি হলো বল, তারপর কি? বলছিলাম যে একটা কথা জিজ্ঞেস করবো। ঈশান আরুর চোখে চোখ রাখলো। মুখে মিষ্টি হাসির রেখা টেনে স্লো ভয়েসে বলল। বলো না। বলো না। কথাটা শুনতেই যেন বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। লজ্জায় যেন মুছড়ে যাচ্ছে মেয়েটা। এমন নয় যে ঈশান তাকে এই প্রথমবার তুমি করে বলছে, কিন্তু আজ তুমি করে বলার ধরন যেন ভিন্ন রকমের ভালোবাসা প্রকাশ করছে। লজ্জা পাওয়ার তরুণ আরুর দুগালে লাল আভা ফুটে উঠেছে যেন। চোখের ভারী পল্লব ফেলে ঢোক গিলল আরু। লজ্জায় জড়িয়ে যাওয়া মুখখানা তুলে একবার ঈশানের দিকে তাকাতে নিয়েও পারল না। মাথা নিচু করে নিচু স্বরে জড়ানো গলায় বলল। রোজ মাঝরাতে? তার মানে আপনি আসতেন আমাদের রুমে? আপনার ছোঁয়াতেই রোজ মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত। ঈশান মুচকি হাসলো। আরুর হাতের আঙ্গুলগুলোতে নিচের হাত আঙ্গুলগুলো জড়িয়ে নিয়ে বলল। আমি মায়াবতী দেখতে রোজ চলে আসতাম। আরু ভ্রুকুচকে বলল। কিন্তু কিভাবে আসতেন? রুমের দরজা তো রোজ লক করে শুতো সবাই, হয় লীনা আপু আর নয়তো নাবু। তাহলে? ওহো, আসলে লক করে দিত? আরু কুচকানো ভ্রুটা খানিক কুচকে বলল। মানে আপনি জানেন না বুঝি? ঈশান মুখ কুচকে বলল। আমি কি করে জানবো? আমি কি আপনাদের রুমে ঘুমাতে আসতাম নাকি? আরুও ঈশানের ন্যায় মুখ কুচকে বলল। আমি কি তা বলেছি? আপনি রোজ মাঝরাতে আমাকে দেখতে আসতেন বললেন, তাই তো বলছি কি করে আসতেন? দরজা লক করা থাকতো, থাই গ্লাস লক করা থাকতো। তাহলে? ঈশান আরুর হাতে মনোযোগ দিল।
তার হাতের উপর নিজের হাত আলতো করে মালিশ করতে করতে বলল, বারান্দা টপকে। মায়াবতী বোধহয় জানে না আমাদের দুজনেরই রুমে পাশাপাশি থাকায় বারান্দাও প্রায় কাছাকাছি। একে অপরকে ছুটে ছুটেও ছুঁই না, মাত্র কয়েক ইঞ্চি হবে বোধহয় দূরত্ব। আরু আটকে উঠে বলল, কি আপনি বারান্দা টপকে? কিন্তু কেন? রোজ রাতে রাতে কি বলছি, মাঝরাতে এভাবে বারান্দা টপকে কেন আসতে হবে শুনি? রাতের বেলা অন্ধকারে যদি কোথাও ব্যথা পেয়ে বসতেন তখন কি হতো? আপনি কেন এমন করেন? হ্যাঁ, মাই গুডনেস, মায়াবতী দেখি খুব চিন্তাধার রাক্ষস মহারাজের জন্য। রাক্ষস মহারাজ কথাটা শুনতেই আরু ভ্যাবাচেকা খেয়ে তাকালো। ঈশান আরুর হাতের দিকে স্থির দৃষ্টি রেখে বলল। কি হলো, ভুল বললাম বুঝি? আরু তেতে উঠে বলল। কথা ঘোরাবেন না একদম, আগে আমার কথার জবাব দিন। ঈশান একটু নড়ে চড়ে বসলো। এবার আরুর হাতের থেকে দৃষ্টি সরিয়ে তার চোখে স্থির রাখলো। ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসিটুকু ঝুলিয়ে বলল। রোজ মাঝরাতে বেয়াদব মনটা বড্ড চালায় আমাকে। কি করবো বলো? শুধুমাত্র 1 সেকেন্ডের জন্য হলেও এই মুখখানা দেখার জন্য ছটফট করতে থাকছে। মন আর মস্তিষ্কের এক যুদ্ধ শুরু হতে থাকে। মনটা জাস্ট খানিকের মাঝেই পাগল করে তোলে আমায়, আর মস্তিষ্ক সে বলে ঈশান বিবেক বলে কিছু নেই। রোজ মাঝরাতে এইভাবে কেন যাস? একদম যাবি না, একদম যাবি না। এক পর্যায়ে গিয়ে যুদ্ধ থেমে যায়, হার মেনে যায় মস্তিষ্ক এই বেয়াদব মনটার কাছে। মস্তিষ্ক তখন একটা কথাই বলে, মন রে তুই বড়ই ঘাড় তাড়া। মন রে তুই বড় ঘাড়তারা। কথাটা শুনতেই আরু হেসে ফেলল। আর আরুকে হাসতে দেখে ঈশানের মুখেও এক স্বচ্ছ হাসির রেখা টেনে আবারও বলতে লাগলো। অবশেষে ওই মাঝরাতে বারান্দা টপকে হাজির হয়ে যায় মায়াবতীর ঘুমন্ত পুরীতে। সে যখন ঘুমের রাজ্যের অতল গভীরে নিমজ্জিত থাকে, ঠিক তখনই আমি একটু একটু করে হারাতে থাকি আমার ঘুমন্ত পুরী রাজকন্যার মাঝে। মাতাল হয়ে উঠি তার প্রতিটা নিঃশ্বাসে। খুব ইচ্ছে করে জানো তো, ব্যাস সময়টাকে এখানেই থামিয়ে দিই। থেমে যাক ঘড়ির কাঁটায় ঠকঠক করে বেঁচে ওঠে ওই ঘন্টার মাঝারি কাঁটাটা। থেমে যাক ওই রাত, থেমে যাক ওই চন্দ্র, থেমে যাক তার পাশ ঘেঁষে ছুটে চলা ওই মিটমিটে তারাগুলো, থেমে যাক সময়টা। মায়াবতী ঠিক এভাবেই ঘুমিয়ে থাকুক, বছর বছর পার হয়ে যাক, তবু সময়টা এখানেই থেমে থাকুক, আর আমি আমার মায়াবতীকে এইভাবেই দেখতে থাকি। আরো হাসলো। এক প্রশান্তির হাওয়া যেন মনটাকে বারবার শীতল করে দিয়ে যাচ্ছে। নিজেকে আজ বড্ড ভাগ্যবতী বলে মনে হচ্ছে। সব মেয়েই যে চায় তার ভালোবাসার মানুষটা সবার চেয়ে আলাদা হোক, তার পুরো পৃথিবী জুড়ে যেন এই একটা মানুষেরই বিচরণ থাকুক। আজ আর নিজেকে অপূর্ণ লাগছে না আরো। ঈশানের ভালোবাসা পেয়ে যে সে আজ সম্পূর্ণ। সে যে সত্যি ঈশানের পৃথিবীতে বিচরণ করে চলা একমাত্র মানুষটি, যাকে এই মানুষটা নিজের থেকেও শতগুণ বেশি ভালোবাসে। মায়াবতী, মায়াবতী নামটা শুনতেই যেন আবারও বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। ঠোঁটের কোণে লজ্জা মিশ্রিত হাসি ঝুলিয়ে ঈশানের চোখে চোখ রাখলো সে। এ চোখে গভীরতা মাপতে কত জনম পার হবে আপাতত বলাই বাহুল্য। মনের মধ্যে কেউ একজন সজোরে ঢোল পিটিয়ে বারবার একটা কথাই জানান দিয়ে যাচ্ছে, ভালোবাসি আপনাকে, খুব 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 বেশি ভালোবাসি। ঈশান মনে হলো উকি মেরে আরুর কথা মনে পড়ে নিল। একটা বাঁকা হাসি দিয়ে বলল। ঈশানের কথা শুনে শুকনো মুখেই বিষম খেলো আরু। কাঁচতে কাঁচতে উঠে দাঁড়ালো। মুখে হাত চেপে দৌড় দিতেই ঈশান এক টানে তার কোলে বসিয়ে নিল। ঈশান পেছন থেকে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে তার কাঁধের উপর থুতনি রেখে বলল, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমার কথা এখনো শেষ হয়নি, তো কোথাও যাওয়া চলবে না। আরু নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে বলল, আপনি সব সময় আমায় এভাবে লজ্জা দেয়া তালেই থাকেন তাই না? ঈশান হাসলো। কোমরের পাথরটা একটু লুজ করে আরুর পায়ের দিকে তাকালো। আরুকে দাঁড় করিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার পায়ের কাছে বসে পড়ল। আরু অবাক চোখে দেখছে ঈশানের কাণ্ড। কি করতে চলেছে মানুষটা? ঈশান আরুর পায়ের দিকে হাত বাড়াতেই আরু চমকে উঠে দুপা পিছিয়ে গিয়ে বলল, এই মা, কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? বড়রা পায়ে হাত দিলে যে পাপ হয় না আসলে মা বলে, আমি না। আচ্ছা, হ্যাঁ। ঈশান উঠে দাঁড়ালো। আরুকে আবারও নিজের কাছে নিয়ে কোমর চড়িয়ে পেছন থেকে কাঁধে থুতনি রেখে বলল, পায়ে হাত দিচ্ছে না মহারানী, জাস্ট পায়েটা দেখছিলাম। খুব মানিয়েছে। প্রথমে বেশ কনফিউশন হচ্ছিল পছন্দ হবে কিনা, তবে এটা শিওর ছিলাম এটা শুধু আমার মায়াবতীর পায়েই মানাবে। আরু ভ্রু কুঁচকে বলল, এটা আপনি কবে কিনলেন বলুন তো? এ বাড়িতে আসার পর তো
আপনাকে আলাদা করে তেমন বের হতে দেখিনি। কিনেছি কোনো একদিন, সে আপনার না জানলেও চলবে। কেন বলুন না প্লিজ প্লিজ। বলবো? হ্যাঁ হ্যাঁ। এটা আমি ওই যে এখন বলার মুড নেই। আরো অধৈর্য গলায় বলল। প্লিজ। বললাম না, মুড নেই। আরো ঈশানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তেতে উঠে বলল। মুড নেই? বলার মুড নেই তো কিসের মুড আছে শুনি? ঈশান হাসলো, এক চোখ মেরে বলল। মুখে বলবো নাকি প্র্যাকটিক্যালি দেখাবো? ঈশানের কথায় আলোর চোখ দুটো আলোর শেপের আকার নিয়ে তাকালো। আচমকা চোখ সরিয়ে নিয়ে শুকনো ঢোক গিলে ভাবতে লাগলো, ভারী পাজি ছেলে তো, মুখে কোনো লাগাম নেই। আলোর অস্বস্তি বুঝে ঈশান ফিক করে হেসে দিল। সামনের দিকে একটু ঝুঁকে এসে বলল। লাঞ্চ টাইম হয়ে গেছে মহারানী, চলুন। আরো গলা খাকারি দিয়ে বলল। লাঞ্চের টাইম হয়ে গেছে তো আপনি যান না, আমি কেন যাব? ট্রেনিং শেখাবো। ট্রেনিং? কিসের ট্রেনিং? এই যে বিয়ের পর বরকে ভালোবেসে কি করে খাওয়াতে হয়। ধ্যাত। আরো লজ্জা পেয়ে দুহাতে মুখ লুকালো, আর ঈশান তাকে কাছে টেনে জড়িয়ে ধরে হেসে উঠল। লিনার রিসেপশনে সবাই এসে হাজির। লিনার শ্বশুর বাড়ির লোকেরাও তার বাবার বাড়ি থেকে কিছু কম যায় না। তারা ছেলে আর ছেলের বউয়ের রিসেপশনে শানদার আয়োজন করেছে। দেখতে দেখতে যেন চোখ ধাঁধিয়ে আসে। সব গেস্টরাই একে অপরের সাথে খুব ইজিলি কথা বলতে পারলেও অস্বস্তিতে পড়ল আরু। সেদিনের সাফিনের ব্যাপারটা যেন মাথার মধ্যে চাতা দিয়ে বসেছে। কারোর সাথে কথা বলতে নিলেই মনে হচ্ছে যেন এই এক্ষুনি চলে এলো বলে। তার সামনে এসে দাঁড়িয়ে সেই বিশ্রী রকমের হাসিটা হাসলো বলে। এসব সাতপাঁচ ভাবতে ভাবতেই কারোর ছোঁয়ায় আটকে উঠল। আরুকে পেছনে তাকানোর সুযোগ না দিয়েই মানুষটা তার সামনে এসে 32 পাটি দাঁত কেলিয়ে বলে উঠল। এখানে কি করছো তুমি? আমি তো তোমার ওই দিকটাকে খুঁজতে খুঁজতে মরছি। নাবিলাকে দেখে আরু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আশেপাশে চোখ বোলাতে বোলাতে বলল। আমিও তো তোকে খুঁজতে খুঁজতেই এদিকটা এলাম। আচ্ছা নাবু, ওই বেটা লুচুকে দেখেছিস একবারও? নাবিলা আরুর হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে বলল। আরে তুমি এত টেনশন কেন করছো আপু? ওই বেটা বদমাইশকে যে হারে মেরেছে ভাইয়া, তাতে কম করে 1 মাস ওর বিছানা ছেড়ে দাঁড়াতে হবে না। আরু অসহায় মুখ করে বলল। তুই ঠিক বলছিস তো নাবু। দেখ, আমার কিন্তু খুব ভয় করছে। চারদিকে একটু ভালো করে নজর রাখ। বোন দেখিস আবার কোথা থেকে হঠাৎ সামনে এসে না দাঁড়িয়ে পড়ে। ওহো আপু, এত কেন ভয় পাচ্ছ, এত কেন ভাবছো বলো তো? আচ্ছা দাঁড়াও, আমি তোমায় ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার ব্যবস্থা করছি। এই সাপুকে ডেকে জিজ্ঞাসা করি, কি বলো? এই না 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 নাবু, এটা করিস না। ওফ, চুপ করো তো তুমি। ওই তো এই সাপু, দাঁড়াও ডাকি। নাবু ডাক। এই সাপু। নিজের নাম ধরে কারোর কণ্ঠ ভেসে আসতেই পেছন ফিরে তাকালো এসা। নাবিলাকে দেখতেই হাত ইশারা করে হাসি মুখে এগিয়ে এলো সে। আয় হায়, বেয়ান সাহেবেরা যে। আরো মুখ জোরপূর্বক হাসি টেনে বলল। হাই। হাই বেয়ান, এই যে ছোট বেয়ান, কেমন আছেন? নাবিলা দাঁত কেলিয়ে বলল। আমি তো খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো বলো? এসা হাসি মুখে জবাব দিল। আমিও বেশ। আরুষি, তুমি কেমন আছো? আর তোমার হাতের এখন কি অবস্থা? ব্যথা সেরেছে? এশার কথা শুনে আরো শুকনো ঢোক গিলল। এশা হঠাৎ আরুর হাতের খোঁজ নিচ্ছে। তার মানে সেদিনের ঘটনা সে সব শুনেছে। আরুর মুখের রং চেঞ্জ হতেই নাবিলা বলে উঠল। আপু, আপু খুব ভালো আছে, আর আপুর হাতের ব্যথাও তো প্রায় সেরে গেছে, তাই না বলো আপু? আরু নাবিলার কথার রেশ টেনে মুখে জোরপূর্বক হাসি টেনে হ্যাঁ সূচক মাথা নাড়ল। এশা বলল। ও, তাহলে তো ভালোই হলো। বলো, আচ্ছা চলো না ওই দিকটায় গিয়ে বসি। এসো, তারপর বলো, বেয়ান সাহেবেরা এখানে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না তো? নাবিলা তৎক্ষণাৎ না সূচক মাথা নেড়ে আরুর দিকে তাকাতেই। না না, প্রবলেম কি বলো, এখানে তো বেশ ভালোই লাগছে। কোনো প্রবলেম কিন্তু হলে আমায় অবশ্যই বলবে, ওকে? নাবিলা বলল। অবশ্যই বলবো। আচ্ছা ঈশা আপু, এখানে তো বাড়ির সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু শাফিন ভাইয়াকে দেখতে পাচ্ছি না। না মানে আমাদের একমাত্র বেয়াই বলে কথা, উনি নেই এখানে। সাফিনের কথা জিজ্ঞেস করতেই আরো অসহায় মুখ করে তাকালো নাবিলার দিকে। এশা মুখটা মলিন করে বলে উঠল। আর বলো না গো ভাইয়া, তো বড় ভাইয়ার বিয়ের দিনই কিভাবে যেন অ্যাক্সিডেন্ট করলো।
কি যে অবস্থা হয়েছে বলুন আর। আমরা তো দেখে প্রথমে ভেবেছিলাম কেউ ভাইয়াকে ইচ্ছে মতো মেরেছে। এটুকু শুনতেই আরো বিষম খেলো। কাঁচতে কাঁচতে গলা খাকারি দিয়ে বলল, সরি, শাফিন ভাইয়াকে মেরেছে। কি বলছো? তারপর তারপর কি হলো? হ্যাঁ গো, প্রথমে তো সবাই তাই ভেবেছিলাম। তারপর আর কি, হসপিটালে অ্যাডমিট করালো ঈশান ভাইয়া আর তার কয়েকজন ফ্রেন্ড। ঈশান ভাইয়া মানে? ঈশান ভাইয়া বলতে ওনারাই তো ভাইয়াকে আহত অবস্থায় নিয়ে এলেন হসপিটালে, আর তারপর আমাদের খবর দিলেন। ডক্টর বলেছেন ভাইয়া সেরে উঠতেও মনে করো প্রায় 1 মাস লেগে যাবে। এশার কথা শুনে নাবিলার গলা ফাটিয়ে হেসে উঠতে মন চাইলেও নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখলো। আরুর দিকে তাকিয়ে চোখ টিপ মেরে মুখে এক অসহায় ভাব এনে এশার দিকে তাকিয়ে বলল, ইস, কি করে কি হলো বলো তো? এত বড় একটা অ্যাক্সিডেন্ট! ইস, আমার যে শুনেই কান্না পেয়ে যাচ্ছে। না মানে কান্না নয়, খুব খারাপ লাগছে আর কি। এশা ছোট্ট করে একটি নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ছাড়ো ওসব কথা, আমাদের বেআইন সাহেব কই? ওনাকেও যে দেখছি না। আরো মুচকি হেসে হাসলো। কিছু বলতে যাবে তার আগেই কিছু একটা দেখে থমকে গেল। এশার ফোনের স্ক্রিনে ঈশানের হাসি মাখা মুখের একখানা ছবি ভাসছে। আরুর শরীর থরথর করে কেঁপে উঠল। ঈশানের ছবি এশার ফোনে? কিন্তু কেন? নাবিলা আশেপাশে চোখ বোলাতে বোলাতে বলল, হবে হয়তো আশেপা। নাবিলারও অর্ধেক কথা আটকে গেল এশার ফোনের দিকে তাকাতে। এশা নাবিলার কথার রেস্ট নিয়ে বলল, আজ ওনার মজা দেখাবো। গতকাল মিট করতে এলেন অথচ আমার সাথেই ব্যস্ততা দেখালেন, উল্টো পুরো কথা না শুনেই চলে গেলেন। আরো মুখ উঁচিয়ে তাকালো এশার দিকে। গতকাল উনি এশার সাথে মিট করেছেন কেন? কই, আমায় তো একবারও বললো না। হঠাৎ এশার সাথে কেন ওনার মিট করতে হলো? কি দরকারে? ঈশান ভাইয়া এই বাড়ি এসেছিল? নাবিলার প্রশ্নে এশা থামলো। মুখে এক লজ্জা মাখানো হাসি এঁটে বলল, না, বাড়িতে আসেনি, বাইরে। বললাম না মিট করতে এসেছিলেন। হায় রে, তার যে কথা, এত সুন্দর করে অভিনয় যে কি করে করতে পারে। এশার কথা শুনে নাবিলার মুখখানাও ক্ষণিকের মধ্যে মলিন হয়ে গেল। আরুর দিকে তাকাতেই মনে হলো আরু এই বুঝি কেঁদে দিবে। ঈশান এশার সাথে বাইরে মিট করতে গিয়েছিল, আর এই মেয়ের ঠোঁটের কোণের ওই এক চিলতে হাসিতে যে আরুর ভেতরে রক্তক্ষরণ সৃষ্টি করে চলেছে। এশার এই হাসিতে যে পুরো বিষয়টার মোড় ঘুরিয়ে দিচ্ছে এক নিমেষেই। বাবা, এতক্ষণ পর আসার সময় হলো বেআই সাহেবের। কথাটা কানে বাজতেই বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল যেন। মনের একরাশ অভিমান দীর্ঘ নিঃশ্বাসের ন্যায় বের করে মুখ উঁচিয়ে তাকালো। এই দ্য অনলি ওয়ান মোস্ট বিউটিফুল বিয়ান সাহেব, কি খবর? খুব ভালো বেআই সাহেব। তা এতক্ষণ পর বুঝি এই মোস্ট বিউটিফুল বেআইনের কথা মনে হলো? দাঁড়িয়ে কেন, বসুন না। কি যে বলেন না, বেআইনের কথা যে প্রতিক্ষণে ক্ষণেই মনে পড়ে, আর তার উপর সে হলো মোস্ট বিউটিফুল লেডি। এরপর কি আর কিছু বলা যায় বলুন তো? হয়েছে, এত পাম দিয়েন না বেআই সাহেব, বেলুন হয়ে যে আকাশে উড়ে যাব। আহা, কি যেন বলেন না আপনি। উড়ে যেতে চাইলেই কি আমি এত মানুষকে কাঁদিয়ে আপনাকে উড়ে যেতে দেব? তাই তো। জি। আচ্ছা, আপনার মোস্ট বিউটিফুল দিনগুলো কেমন কাটছে বললেন না যে? এশা মুখে হাত চেপে হাসলো। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, এমন সুদর্শন হ্যান্ডসাম ক্রাশড বয় টাইপের একজন বেআই থাকতে দিনগুলো কি খারাপ যেতে পারে? ঈশানও হাসলো, মুখে হাসির রেখা টেনেই জবাব দিল, মাই গড, এত প্রশংসা একেবারে কি করে নিব বলুন তো? কি যে বলছেন, এইটুকু প্রশংসা তো আমি মনে করি আপনার মাথার একটা চুলের সমানও হলো না। দুজনেই এক কথায় রেশ টেনে বেশ হেসে ফেলেই কথা বলে যাচ্ছে, যেটা অন্য কারোর কাছে খুব স্বাভাবিক বলে মনে হলেও আরুর কাছে তা নিতান্তই এক অত্যাচার মনে হচ্ছে। বুকের বাম পাশটাতে চিনচিনে ব্যথাটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে ক্রমশ। শরীরের প্রতিটি শিরা উপশিরায় যেন কাটা বিঁধে চলেছে প্রতি সেকেন্ডের সাথে পাল্লা দিয়ে। এই যে তার মায়াবতী তার পাশেই তো বসে আছে, তাহলে আজ একবারের জন্যেও কেন তাকাচ্ছে না সে? তার কি একবারও তার মায়াবতীর দিকে তাকাতে ইচ্ছে হলো না? একবারও কি তার নয়ন ছোড়া তার মায়াবতীকে দেখার জন্য উতলা হলো না? একবারও কি তার ওই অস্থির মনটা মায়াবতীকে দেখার জন্য মস্তিষ্কে হানা দিল না? মন আর মস্তিষ্কের যুদ্ধে এবার কি তার মস্তিষ্কেরই জয় হলো? নাইমা বেগমের স্নেহ ভরা ডাকে যে এবার ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ করে রিসেপশনের অনুষ্ঠান ছেড়ে মেয়ের অগত্যায় বাড়ি চলে আসা। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, আর তা হলো
এমন হাসি খুশি মেয়েটা তার কোলের মধ্যে মুখ গুজে কেঁদে চলেছে সেই ঘন্টা খানিক ধরে। কি এমন হলো মেয়েটার? এখানে কি তার সাথে কেউ মিসবিহেভ করেছে? কেউ কি তার বাবার সম্পর্কে তাকে জিজ্ঞেস করেছে, নাকি কেউ বকেছে? আচ্ছা, কেউ কি তার মেয়েটাকে কোনো ব্যাপার নিয়ে খুব বাজেভাবে কথা শুনিয়েছে? এমন হাজারটা প্রশ্ন মায়ের বনে দানা বাঁধলেও তার উত্তরের সরব মেয়েটা এভাবে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেওয়া ছাড়া কিছুতেই মেনে নিতে পারছেন না সে। বাবা একটু শান্ত হয়ে বস এখানে, আমি দেখ। নিচ থেকে হঠাৎ চেঁচামেচির আওয়াজ আসতেই নড়েচড়ে উঠলেন নাইমা বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, নিচে এভাবে চেঁচামেচি কে করছে? কি হলো আবার? আরু মায়ের হাত সরিয়ে উঠে বসলো। মায়ের থেকে উল্টো দিকে ঘুরে ফিরিয়ে বলল, তুমি গিয়ে দেখে এসো মা। মেয়ের কথা শুনে নাইমা বেগম অস্থিরতা চেপে স্নেহভরা কণ্ঠে বলল। কিন্তু মা। আরু মাকে থামিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি মা, আমার কিছু হয়নি। এই বলে চোখের জল মুছে ওভাবেই বালিশ টেনে শুয়ে পড়ল সে। মেয়েটা যে তার এখনো কেঁদে চলেছে সে বুঝতে পারলেন নাইমা বেগম। কি হয়েছে তার মেয়েটার, কে বলতে পারবে? মা আমি কি করে শান্ত হবো বলো তো? আমি সব জায়গায় তোকে তন্দ তন্দ করে খুঁজেছি, কিন্তু মেয়েটাকে কোথাও নেই মা। 1.5 ঘন্টার মধ্যে মেয়েটা উধাও হয়ে গেল। মা মা আমার মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না আমার। ও কোথায় যেতে পারে? কোথায় যাবে মা? বলো না মা, আমি পাগল হয়ে যাচ্ছি মা। কোথায় গেল? কোথায়? ছেলের অস্থিরতা দেখে আখি বেগম হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার বুকের দিকে। আরুর জন্য তার ছেলের এত চিন্তা? কই, আগে তো কখনো এমন কিছু চোখে পড়লো না। ঈশান, ঈশান, কি হয়েছে বাবা? এভাবে পাগলামো করছিস কেন? কাকে খুঁজে পাচ্ছিস না? সিঁড়ি থেকে নেমে আস্তে আস্তে প্রশ্ন করলেন নাইমা বেগম। মনিকে দেখতেই ঈশান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আবারও একই কথা বলে চলেছে। মনি মনি আরোকে কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ রিসেপশন থেকে মেয়েটা উধাও হয়ে গেল। নাফিলা, দিহান দিহান কেউ কিছু বলতে পারছে না। মনি ও কাউকে কিছু না বলে একা একা বের হয়ে গেছে। মনিও একা একা এত রাতে কোথায় যেতে পারে বলো তো? আচ্ছা, কোনো বিপদ হলো না তোর? কোথায় কোথায় গেল ঘন্টাখানিকের মধ্যে? সব জায়গাতে খুঁজে ফেলেছি কিন্তু কোথাও নেই আরু। মনি, আরু কোথায় যেতে পারে মনি এত রাতে একা একা? নাইমা বেগম ও আখি বেগমের ন্যায় ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে ঈশানের দিকে। 1 ঘন্টার মধ্যে ছেলেটার চেহারাটাই বা কি করে ফেলেছে? এত টেনশন তার আরুকে নিয়ে? তাহলে ছেলে মেয়ে দুটো কি দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে? ওদের মধ্যে কি সত্যিই কোনো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে? নাইমা বেগমের আপন মনে ভেবে চলা প্রশ্নের কোনো উত্তর না পেয়েই আখি বেগমের দিকে দৃষ্টিপাত করলেন। আখি বেগম নাইমা বেগমের মনে ছুটে চলা প্রশ্নটা বুঝতে পেরে চোখ দিয়ে ইশারা করলেন, যার মানে হ্যাঁ, এরা গোপনে গোপনে একে অপরকে ভালোবেসে চলেছে। তাদের দুজনের প্রতিদিনের করা সেই ঝগড়া, বকা, রাগারাগি গুলোর আজ এক নাম দিয়েছে তারা, আর তা হলো ভালোবাসা। মনি, আমার আর মাথা কাজ করছে না। ও কোথায় যেতে পারে? কোথায় যাবে ও? আচ্ছা, তোমার মেয়েটা এমন কেন বলো তো? কোথাও যেতে হলে একটাবার কি আমাকে জানাতে পারতো না? আমি তোকে নিজে। নাইমা বেগম ঈশানকে থামিয়ে দিয়ে বললেন, ঈশান, ঈশান বাবা, শান্ত হ, শান্ত হ বাবা। আমি বল। মনি, আমি কি করে শান্ত হবো বলো তো? তুমি ভাবতে পারছো ওরকে 1.5 ঘন্টা ধরে খুঁজে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আর তার উপর ফোনটা অফ। আমি হ্যাঁ বাবা, আমি বুঝছি, বুঝছি সবটা। তুই প্লিজ শান্ত হ, আর আমার কথাটা একবার শোন। আমি পারছি না শান্ত হতে মনি, আমি পারছি না। আর ওর নিজের ঘরে আছে ঈশান। ঘন্টাখানিক হলো হঠাৎ বাসায় চলে এসেছে, আর এসে থেকে মেয়েটা কেঁদে যাচ্ছে। কি হয়েছে? কেন কাছে কিছুই বলছে না। নাইমা বেগমের কথা শুনে ঈশান আর তার মা দুজনেই অবাক চোখে তাকালো। আখি বেগম বললেন, আরও বাসায় এসেছে? কখন? হ্যাঁ ভাবি, ওই যে তুমি তখন উঠে গেলে না, তোমার কল এসেছিল বলে। ঈশান কিছু না বলে দৌড়ে উপরে চলে গেল। ছেলের যাওয়ার পানে তাকিয়ে বলল, ছেলে মেয়ে দুটো হঠাৎ করে কেমন বড় হয়ে গেল, তাই না? নাইমা বেগম মুখে হাসির রেখা টেনে বলল, হ্যাঁ ভাবি, ঈশানটা যে একদম ভাইজানের মতো হয়েছে। ভাবি, তোমার মনে আছে আমাদের সেই কলেজ লাইফের কথা? তোমার আর ভাইজানের প্রেমপত্র আদান প্রদানের কথা? কিশোরী বয়সের সেই দৃষ্টিগুলো মাথা চারা দিয়ে উঠতেই হেসে উঠলেন আখি বেগম।
ঈশানের বাবা আর মায়ের ছিল প্রেমের বিয়ে। যখন তারা একে অপরের প্রেমে পড়েছিলেন তাদের বয়সটাও আরও ঈশানের মতোই ছিল। লীনা আর ইভানের প্রেমের দূত হিসেবে যেমন আরু আর ঈশানের মুখ্য ভূমিকা রয়েছে, ঠিক তেমনই তাদের প্রেমের দূত হিসেবে আরুর মা আর নাবিলার মায়ের মুখ্য ভূমিকা ছিল। টানা দুটো বছর পার করে প্রেমের সম্পর্কের ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসেছিল তারা। যদিও সেটা এখনকার প্রেমের বিয়েগুলোর মতো এত সহজ ছিল না। এখনকার মতো তখনকার বাবা মায়েদের কার প্রতি কতটুকু ভালোবাসা ছিল, ভালোবেসে দুজন মানুষ একে অপরকে কতটা সুখে রাখতে পারবে সেরকম কোনো চেতনা তাদের মাঝে ছিল না। যে তাদের মাঝে বরাবর কাজ করত ঔদ্ধত্য, রাহাজানি, অহংকার। তখন তারা জোর করেই মানুষের উপর অধিকার খাটিয়ে তাদেরকে মহাজন নামে খ্যাত করে তুলতেন আর সবাইকে সেটা মানতে বাধ্য করতেন। মনি, মা, আর তো তার রুমে নেই। ওর রুমে, আমার রুমে, কারোর রুমে তো নেই মনি। আচমকা ঈশানের কণ্ঠ পেয়ে দুজনেই পেছন মুড়ে তাকালেন। নাইমা বেগমের কপালের ভাঁজ সূক্ষ্ম হয়ে এলো। এই এক্ষুনি যে মেয়েটাকে তার রুমে রেখেই উঠে এলেন সে, এর মধ্যে আবার কোথায় চলে গেল? আখি বেগম বললেন, কি বলছিস? ভালো করে খুঁজেছিস তো? আচ্ছা, ছাদে ছাদে দেখিসনি বাবা? ছাদের কথা মনে হতেই ঈশান আবারও দৌড়ে চলে গেল। সে কি যে করছে নিজেই বুঝতে পারছে না। ঈশানের কাণ্ড দেখে দুই মাই মুচকি হাসলেন। আরুর চিন্তায় ছেলেটা কি করছে না করছে নিজেই যেন ঠাকুর করতে উঠতে পারছে না। পেছন থেকে ঈশানের বেদনা মিশ্রিত কণ্ঠটা ভেসে আসতেই চমকে উঠল আরু। আরো কি হয়েছে তোর? হঠাৎ করে কোথায় চলে গিয়েছিস বলতো? তুই জানিস আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি। আচমকা দেখতে না পেয়েছে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। বারবার তোর ফোন করে যাচ্ছিলাম, কিন্তু তোর ফোনটা যে সুইচ অফ বলে যাচ্ছিল। ওদের কাছে যার কাছে জিজ্ঞেস করি সেই বলে ভাইয়া আপুকে আমরাও দেখছি না অনেকক্ষণ ধরে। কেন এমন করছিস? হ্যাঁ, কি হয়েছে আমার মায়াবতীর? কিসের এত অভিমান? আরু প্লিজ চুপ করে থাকিস না প্লিজ। আরুর মুখে কোনো কথা নেই। সে ওভাবেই দাঁড়িয়ে দূর আকাশে দৃষ্টি স্থির করে রেখেছে। আকাশে ধূসর কালো মেঘ, অন্ধকার পুরো আকাশটাকে যেন আষ্টে পৃষ্ঠে ধরেছে। বারবার ধূসর কালো মেঘগুলো সরে গিয়ে আকাশটাকে পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু খানিকক্ষণ বাদেই যে আবার আকাশটা মেঘে মেঘে ভরে দিয়ে যাচ্ছে। আরুকে চুপ থাকতে দেখেছে ঈশানের রাগে পুরো শরীর কেঁপে উঠল। আচ্ছা, মেয়েটার কি তার কথাগুলো কান অব্দি পৌঁছিয়েছে নাকি পৌঁছয়নি? কি ভাবে সে নিজেকে? তাকে এভাবে টেনশনে রেখে কি শান্তি হলো তার? কি সুখ পেল সে? সে কি জানে না তার দেওয়া এই সামান্য টেনশনটুকুও বারে বারে মৃত্যুর সমতুল্য হয়ে ওঠে? পীড়া হয় পুরো শরীর জুড়ে। না, আর সহ্য করা যাচ্ছে না। রাগে শরীরটা রিরি করে উঠতেই আরুর হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে নিল। হঠাৎ হ্যাচকা টানে আরুও ভয় পেয়ে গেল। টাল সামলাতে না পেরে ঈশানের বুকের সাথে লেপ্টে গেল। ঈশান তাকে নিজের সাথে আষ্টি পৃষ্ঠে নিয়ে জড়িয়ে ধরল, কিন্তু আরু তার মনের মধ্যে এতক্ষণ ধরে পুষে রাখা অভিমানটুকুকে বজায় রেখেই সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঈশানকে। ঈশান হঠাৎ করে আরুর ধাক্কার তেজটা কন্ট্রোল করতে না পেরে অগত্যায় দুপা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে তার পিঠে ধরাম করে এক বাড়ি খেল। বাড়ি খেতে ঈশানের টনক নড়ল। আরুর হাতে ধাক্কা খেয়ে সোজা দেওয়ালের সাথে বাড়ি খেল। নিজেকে সামলে নিয়ে অবাক হওয়ার চেষ্টা করে বলল, আরু তুই আমার। ঈশানের কথা শেষ করার আগেই আরো রেগে চেঁচিয়ে উঠে বলল, একদম টাচ করবেন না ভাই, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। মানে কি বলছি? আর মায়াবতী? কে আপনার মায়াবতী? হ্যাঁ, আমি কেউ না আপনার। দয়া করে আমার সামনে এভাবে অভিনয় করবেন না প্লিজ। আমি নিতান্তই এক সাধারণ মেয়ে ভাইয়া। আমি বুঝি না আসলে কোনটা আপনার অভিনয় আর কোনটা বাস্তব। আমি সত্যি বুঝি না। একটু বলেই আরো ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান ঠাই দাঁড়িয়ে আছে। আরুর কথাগুলোর কোনো মানে খুঁজে না পেতেই ঢোক গিলে এগিয়ে গেল সে। আরু কাঁদছে। কি হয়েছে তার? আরু আরু প্লিজ কাঁদিস না এইভাবে। আমি আর কতবার বলবো তোকে, আমি যে তোর কান্না সহ্য করতে পারি না, একদম সহ্য করতে পারি না। আরু কান্না থামিয়ে অবাক চোখে তাকালো ঈশানের দিকে। আচ্ছা, সে এতটা নিখুঁত অভিনয় কি করে করতে পারে? ঈশান এক পা এগিয়ে আসতেই তার ফোনটা বেজে উঠল। চট জলদি ফোনটা বের করে কার কল না দেখে সে কলটা কেটে দিল। কলটা কার ছিল সে না দেখলেও যে আরুর চোখে এড়ালো না।
ফোনের স্ক্রিনে ঈশার নামটা দেখতেই মনটা যে আবারও একবার ভেঙে গেল, চুরমার হয়ে গেল। ঈশান এগিয়ে আসতেই আরো রেগে গিয়ে বলল, কলটা কেটে দিলেন যে? আপনার মনের মানুষ যে আপনাকে কল দিয়েছে। আচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনি কথা বলে নিন। আমার মনে হচ্ছে আমি থাকায় আপনার কথা বলায় অসুবিধা হবে। আরো চলে যেতে নিলেই ঈশান তার হাতটা টেনে ধরলো, এক ঝটকায় নিজের সামনে এনে দাঁড় করিয়ে দুই বাহু চেপে ধরে বলল, কিসব আবল তাবল বকে চলেছিস তখন থেকে? আর মনের মানুষ মানে কে? আমার মনের মানুষ? আর আমি কিন্তু আবারও ফোনটা বেজে উঠলো তার। আরুকে ছেড়ে দিয়ে আবারও ফোনটা বের করে কেটে দিল। আরু তাচ্ছিল্যের হাসি হাসলো। ঈশান ফোনটা আবারও পকেটে রাখতে নিলেই আরু সেটা নিজের হাতে নিয়ে নেয়। কিছু বলতে যাবে তার আগেই আবারও কল আসে ঈশার নাম্বার থেকে। আরু ফোনটা ঈশানের সামনে ধরে বলে, এই যে কলটা ধরুন ভাইয়া, মেয়েটাকে এভাবে অকারণ টেনশন কেন ফেলছেন? সে হয়তো আপনাকে ওই বাড়িতে দেখতে না পেয়ে খুব টেনশন করছে। নিন নিন, ধরুন, কথা বলুন। ঈশানের এবার চোয়াল শক্ত হয়ে এলো। আরুর কথা শুনতেই যেন তার মাথার রগ ফুলে মোটা হয়ে গেল। এই মুহূর্তে রাগের বশে কোনো ভুল সে করতে চায় না। তার মায়াবতী যে কোনো কারণে হোক তাকে চরমভাবে ভুল বুঝে আছে। আর এই মুহূর্তে রাগটাকে কন্ট্রোল করে আগে মায়াবতীর ভুলটা ভাঙাতে হবে, আর নয়তো কি থেকে কি হয়ে যাবে সে আন্দাজ করতে পারছে না। ঈশানের ভাবনার সুতো ছিল কলের টোনে। আবারও কল এসেছে ঈশার নাম্বার থেকে। ঈশান রাগে এক হাত মুঠো করে ফোনের দিকে তাকালো। আর একবার এই মেয়েটা কল দিলেই সে শিওর ফোনটা ভেঙে গড়িয়ে দিবে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে কলটা কাটতে নিলেই আরো ফোনটা পেছনে নিয়ে নেয়। নিজেকে খুব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে ওঠে, কি করছেন কি? হ্যাঁ, আমার সাথে না হয় কয়েকদিন ভালোবাসার অভিনয় করলেনই, আর আমি রাগ কষ্ট ভুলে আপনাকে ক্ষমাও করে দিলাম। তাই বলে এই মেয়েটার সাথেও এমন করবেন বুঝি? শুনুন, এশা কিন্তু আরু নয় যে আপনি ওর ওপর অকারণে চোটপাট নিলেও সে আপনাকে ক্ষমা করে দেবে। আর হ্যাঁ, আপনার যদি আমার সামনে বসে ওর সাথে কথা বলতে প্রবলেম হয় তো আমি চলে যাচ্ছি। সেটা তো আমি প্রথমেই বলেছি, এত ভনিতা করলে হয় বলুন? ঈশান অসহায় চোখে তাকিয়ে আছে আরুর দিকে। কি এমন করেছে সে যার জন্য আরু তাকে এইসব কথা বলছে? এসব বলতে ওর কি একটু বাচ্ছে না? ওর কি একবারও মনে হচ্ছে না ওর এসব কথায় তার ভিতরটা ক্ষত বিক্ষত হচ্ছে? আরো আচমকাই ঈশার কলটা রিসিভ করে ঈশানের হাতে ধরিয়ে দিল। চোখের ইশারায় কথা বলতে বলেই সামনের দিকে পা বাড়ালো। ঈশান এক হাতে ফোনটা ধরে অন্য হাতে পেছন থেকে আরুর হাতটা শক্ত করে চেপে ধরলো। হ্যালো বেয়াই, কোথায় চলে গেলেন হঠাৎ? এভাবে হুটহাট করে না বলে চলে যাওয়াটা কিন্তু মোটেও ভালো কথা নয়। ঈশান দাঁতে দাঁত চেপে বলল, একটা মানুষ যখন কলটা বারবার করে কেটে দিচ্ছে ভাবি, তখন তো আপনার বোঝা উচিত যে মানুষটা বিজি আছে। একটু কমন সেন্স আপনার মাথায় নেই? ভাবি শুনতেই আরো বোবা চোখে তাকালো ঈশানের দিকে। এশাকে সে ভাবি ডাকছে। তার সামনে এশাকে সে ভাবি থেকে কি প্রুভ করতে চাইছে? এশার সাথে তার কোনো সম্পর্ক নেই। হাই হাই হাই, মানুষ কি করে পারে এত অভিনয়? প্লিজ আর কল দিয়েন না, এমনিতেই প্রবলেম আছে, তার উপর আর প্রবলেম বাড়াবেন না প্লিজ। ওপাশ থেকে আর এশার কণ্ঠ শোনা গেল না। তার আগেই ঈশান ফোনটা ছুঁড়ে মারলো। ফোনটা ছুঁড়ে মারতেই এক তীক্ষ্ণ আওয়াজ হয়ে ফোনটা নিচে পড়ে মাঝখান থেকে ভেঙে আলাদা হয়ে গেল। আরো ফোনটার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই ঈশান তাকে হ্যাচকা টানে নিজের সাথে চেপে ধরে চেঁচিয়ে উঠে বলল, আমি তোকে ভালোবাসি, নিজে থেকেও বেশি ভালোবাসি। শুনতে পেয়েছিস তুই? পাগলের মতো ভালোবাসি তোকে। আর তুই আমার ভালোবাসাকে এইভাবে অপমান করে চলেছিস। আমার ভালোবাসা তোর কাছে অভিনয় লাগছে যে আমি তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি? নেক্সট যদি আমার ভালোবাসা দেখে আবারও আঙ্গুল উঠিয়েছিস না, জানে মেরে দেবো, একদম খুন করে ফেলবো। নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে পড়ল। আমার লাগছে হাতে। আরুর কথাটা ঈশানের কানে বাজতেই হাত আলগা করে দিল। হঠাৎ কি মনে করে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হন হন করে চলে গেল। আরু ঈশানের যাওয়ার পানে তাকিয়ে চেঁচিয়ে উঠে বলল, আপনি কেন যাচ্ছেন? হ্যাঁ, যাবো তো আমি যাব, আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। বারবার মেসেজের টুংটাং শব্দ আর তার সাথে কলের পুরো 30 সেকেন্ড ধরে ভাইব্রেশনের ন্যায় বেজে কতক্ষণ পুরো খাট কাঁপাচ্ছে তা কতক্ষণ খাটের সাথে ড্রয়ার। অবশেষে বিরক্তির চরম পর্যায়ে গিয়ে উঠে বসলো আরো।
রাগে তার বিরক্তিতে পুরো শরীরটা আগুনে দাউ দাউ করে পড়ছে মনে হচ্ছে। ফোনটা হাতে নিতে নিতেই কলটা কেটে গেল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই মনে হলো আর এক দফা আগুন চলে গেল পুরো শরীরে। 33টা মিসড কল, 42টা মেসেজ, সবগুলো এশার নাম্বার থেকে। এই মেয়ে তো শান্তির ঘুম কেড়েই নিয়েছে। এখন কি শান্তিতে একটু শুয়ে থাকতেও দিবে না? ঘড়িতে রাত 2:07। এত রাতে হঠাৎ এতগুলো কল, এতগুলো মেসেজ তাকে কেন দিচ্ছে? ভুল করে কি ঈশানের নাম্বারে দিতে গিয়ে তার ফোনে দিয়ে দিল নাকি? বজ্জাত মেয়ে। তাই যদি হয় তাহলে তো তাকে কাছেই চিবিয়ে নিব। একে তো এই ডাইনির জন্য সে তার ভালোবাসার মানুষটাকে এত এত কথা শুনিয়েছে, আজে বাজে বকেছে, না জানি কতটা কষ্ট পেয়েছে মানুষটা। আর এদিকে দেখো, এই মাঝরাতে অসভ্য মেয়েটা তাকে কল করে জ্বালাচ্ছে। বলি বাপ মা কি কিছু শেখায়নি রে ডাইনি কোথাকারে? আমার জামাইয়ের ছবি ফোনের মধ্যে নিয়ে ঘোরস অসভ্য মেয়ে, আবার জামাইকে কল দিয়ে রঙের ঢঙের কথা কোস, বেয়াই বেয়াই করে মরস। তোরে একটা বার সামনে পাইলে খুন করে ফেলবো। আজ তো ওনার খবর নিয়েছি, জনমের বেয়ান বেয়ান করার স্বাদ বের করছি। কাল গিয়ে যদি তোর সব চুলগুলো ছিঁড়ে শাকরা রান্না করেছি তো আমার নামও আরু নয়। আপন মনেই বকে চলেছে আরু। এদিকে কলের উপর কল এসেই যাচ্ছে, তার উপর সাথে জুড়ে রয়েছে গাদা গাদা মেসেজ। অবশেষে রাগ আর বিরক্তি চেপে রেখে দীর্ঘশ্বাস ছেড়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এশার কণ্ঠ। থ্যাংক গড আরও তুমি কলটা পিক করেছো। এত রাতে কি মনে করে? আসলে কি বলো তো আরু, ঈশান ভাইয়ের ফোনটা রাত থেকে সুইচ অফ বলছে। আমি এতবার করে কল করলাম কিন্তু কিছুতেই লাইনে পাচ্ছি না। আরু, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি তোমার ফোনটা একটু ঈশান ভাইয়াকে দিতে পারবা? কেন নয় বলো? ঈশান ভাইয়া তো আমার রুমে আমার সাথে ঘুমোয়, তাই না? তুমি চাইবে আর আমি সঙ্গে সঙ্গে ওনাকে দিয়ে দিব? যাই হোক, আর এত রাতে তুমি এত কষ্ট করে আমার কাছে কল করে ওনাকে চাইলে কেন বলো, দিব না? আরুর কথায় এসা ভ্যাবা চাকা খেয়ে গেল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, মজা করছো বলো? আসলে আয় হায়, কি যে বলো না, তুমি হলে আমার একমাত্র বেয়ান, আর তোমার সাথে মজা করবো না তো কি কার সাথে করবো বলো? হ্যাঁ তাই তো। আচ্ছা, আর ঈশান ভাইকে একটু কল দাও না প্লিজ, ওনার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা ছিল, প্লিজ প্লিজ। আল্লাহ গো, আজ এই দিনও দেখতে হবে আমার কাছে কল দিয়ে এই মেয়ে আমার জামাইকেই যাচ্ছে, অসভ্য মেয়ে কোথাকার। বলি ঝাঁটা চিনোস? ঝাঁটার বাড়ি দিয়ে তোকে পিটিয়ে সোজা করব, মিলিয়ে নিস। আরু, হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো করছো কেন? আমি কি অজ্ঞান হয়ে গেছি? সরি সরি, মাইন্ড করবেন না প্লিজ, কথা বলছিলে না বলে। বেয়াদব মেয়ে বলে কিনা মাইন্ড করো না, মাথা ফাটিয়ে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো। না না, মাইন্ড কেন করবো বলো? তুমি ওয়েট করো, আমি দেখছি কি করা যায়। এশার কথাটা পুরো আসার আগেই আরু কল কেটে দিয়ে ফোন হাতেই ঈশানের রুমের সামনে চলে আসলো আরু। দরজার সামনে দাঁড়িয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। এখন বাজে রাত 2। এই রাতে এক যুবতী মেয়ে এক যুবকের রুমে ঢুকেছে, সেটা কেউ দেখে ফেললেও যে বদনাম রটে যাবে। কারণ এ বাড়িতে ওই বুড়ির মতো মেন্টালিটির লোকের যে অভাব নেই। বুড়ি তো সরাসরি এসে বলে, কিন্তু তারা যে সরাসরি বলার সাহস পাবে না বলেই মানুষের কানে কানে গিয়ে বলবে। হাই নিয়তি, চরম দুরাবস্থায় ফেলে দিল মাওলা। এখন আমি কি করব? কাকে ঠিক বুঝবো আর কাকে ভুল বুঝবো? দরজায় নক করতেই মনে হলো দরজা খোলাই আছে। দরজা খোলা আছে ভেবে টেনে নিঃশ্বাস ছাড়লো আরো। যাক, দরজায় নক করতে গিয়ে কারোর ঘুমও ভাঙলো না, আর কেউ দেখলোও না। চারপাশে চাতক পাখির মতো কয়েকবার নজর দিয়ে দরজা ঠেলে ভিতরে চলে আসলো। ভেতরটা একদম কুটকুটে অন্ধকার। রুমের মধ্যে এত অন্ধকার করে কেউ কি ঘুমায়? ভয় করে না? এই অন্ধকারে ঈশানকে কি করে খুঁজবে সে? ঈশান কোনো পাশে শোয় সেটাও তো সে জানে না, আর আজ আদেও শুয়েছে কিনা সেটাও এক বড় ভাবনার বিষয়। লাইট অন করে দেখতে ইচ্ছে করলেও তার সম্ভব হলো না। এই মাঝরাতে রুমের লাইট অন করলেই যে নিহান দিহান জেগে যাবে, আর ফোনের ফ্ল্যাশ অন করলে ঈশান ঠিক চোর ভেবে গায়ের জ্বালা মিটিয়ে উদুম কেলানি দিবে। না, আর ভাবা যাচ্ছে না, কিছু তো একটা করতেই হবে। আচ্ছা, বারান্দায় চলে গেলে কেমন হয়? যত দূর মন যাচ্ছে বারান্দার দরজাটাও লক করা, তাই বাইরে থেকে কোনো আলো আসতে পারছে না। তাই বারান্দার দরজার লকটা খুলে দিলে আবছা আলোয় ঈশানকে খুঁজে পাওয়া গেলেও যেতে পারে। যেই ভাবা সেই কাজ।
পা টিপে টিপে অন্ধকারের সাথে যুদ্ধ করে এই কোণে ওই কোণে বাড়ি খেতে খেতে অবশেষে সাঁতরে বারান্দার দরজা অব্দি পৌঁছলো। বারান্দার দরজা ধরে দাঁড়িয়ে বড় করে দুবার নিঃশ্বাস ছাড়লো। কোমরে হাত রেখে দরজায় হেলান দিয়ে দাঁড়াতেই মনে হলো দরজা নিয়েই সে চিৎপটাং হয়ে গেল। টাল সামলাতে না পেরে পিছনের দিক দিয়ে পড়তে নিলে কেউ সযত্নে কোলের মধ্য নিয়ে নেয়। আরুকে তার ধরে ফেলার ধরন দেখে বোঝাই যাচ্ছে মানুষটা এসবে বহুদিনের প্রশিক্ষণ প্রাপ্ত। এভাবে হঠাৎ করে পড়ে যাবে সেটা যে তার দুঃস্বপ্নের দূর দূরান্ত সীমার মধ্যেও ছিল না। এটাকেই বলে পোড়া কপাল। ভয়ের চোটে খিচে চোখ দুটো বন্ধ করে নিয়েই আল্লাহ আল্লাহ করতে লাগলো, যেন এ যাত্রাই বাঁচিয়ে দেয়। এই বয়সে মারা গেলে যে তার মা অল্প শোকে কাতর আর বেশি শোকে পাথর হবে, আর তার এলিয়েনের কি হবে? সে যে শোকে শোকে মরেই যাবে। তাকে যে এখনো কত চালানো বাকি। এত তাড়াতাড়ি মরে গেলে একদম চলবে না। বেশ কিছুক্ষণ বাদেও যখন মনে হলো না কোথাও তো ব্যথা অনুভব হচ্ছে না, তাহলে কি পড়েনি, নাকি মরে আমার আত্মা বের হয়ে গেছে তাই কোনো ফিল হচ্ছে না? কথাটা মনে হতেই চোখ দুটো খুলে নিল। চারপাশে তাকাতে তাকাতে মনে হলো সে শূন্যে ভাসছে। তাহলে কি সত্যিই বারান্দা ডিঙিয়ে সে নিচে পড়ে মরে গিয়েছে, আর এখন তার আত্মাই শূন্যে ভাসছে? কথাটা মনে হতেই খুব কান্না পেয়ে গেল। যার দরুন ঠোঁটটা আপনা আপনি বাচ্চাদের মতো করে উল্টে গেল। যেই না শব্দ করে কেঁদে উঠবে, সাথে সাথে ধরাম করে নিচে পড়ে গেল। আচমকা নিচে পড়ে যাওয়ায় ব্যথায় কুকিয়ে উঠল। মনে হলো যেন কোমরটা ফেটেই গিয়েছে। একসাথে এতগুলো শখ কি করে নেয় মানুষ? চোখ মুখ কুচকে দুহাতে কোমর চেপে ধরে পাশে তাকাতেই মনে হলো চোমরাজ দাঁড়িয়ে আছে, যার ধরুন আরো একবার নিদারুণ ভাবে চমকে উঠে লাফিয়ে উঠল। অন্ধকারে মানুষটার ফেসটা বোঝা না গেলেও আরো বেশ বুঝতে পারলো এটা তার লাইফের যমরাজ বাবাজি। আরুর এসব কাণ্ড দেখে ঈশান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। এত রাতে আরু তার রুমে কি কেন এলো? ঈশানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরু বলল, তাকিয়ে তাকিয়ে আমার চেহারা কি দেখছেন? হ্যাঁ, কোলে নিয়েছিলেন বেশ ভালো কথা, তো হঠাৎ কিসের জেদে এভাবে ফেলে দিলেন? পচা লোক কোথাকার। কি ব্যথাটাই না পেলাম, মাগো মনে হচ্ছে কোমরটা ভেঙে মাঝখান থেকে আলাদা হয়ে গেছে। ঈশান আরুর কথা কানে না তুলে বলল, আমার টিকে লাগিয়ে দেবো এক চড়। এত রাতে একটা ছেলে রুমে কি করতে এসেছিস তুই? তা আবার মেইন দরজা দিয়ে? কেউ দেখে ফেললে ভাবতে পারছিস কি হতো? আরু বোবা চোখে তাকালো ঈশানের দিকে। ঈশানের ভাবনাটা যে তার মাথায় আসেনি সেটাও তো নয়, কিন্তু কি করতো? এই ব্যথা হাতে তো তার মতো করে বারান্দা টপকে আসতে পারতো না, আর তাই তো এভাবেই চলে আসলো। এখন সোজা উঠে এখান থেকে চলে যায়, আর এক মুহূর্ত যেন তোকে এখানে না দেখি। আরু ঠোঁট উল্টে তাকালো। এত রাগ? হ্যাঁ, এভাবে ধরাম করে ফেলে দিয়েও কি শান্তি মেলেনি? তাহলে আর কি করলে শান্তি হবে ওনার? এখান থেকে লাফিয়ে পড়ে আত্মাটা তার সামনে এসে নাচলেই কি শান্তি হবে তার? এক হাতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো আরু। ফোনটা এগিয়ে দিয়ে বলল, আপনার সো কল্ড মোস্ট বিউটিফুল ম্যান 40টা মিসড কল আর 53টা মেসেজ দিয়ে আমাকে অনুরোধ করেছে ফোনটা যেন আপনাকে দিয়ে যায়। ধরুন, এত রাতে আমারও শখ নেই আপনার রুমে এসে আপনার সাথে রোম্যান্স করেন। ঈশান অবাক চোখে তাকালো ফোনটার দিকে। আরু ফোনটা ঈশানের হাতে ধরিয়ে দিয়ে চলে যেতেই ঈশান তাকে হ্যাঁচকা টানে দেওয়ালের সাথে চেপে ধরলো। দাঁতে দাঁত চেপে বলল, কি ভাবিস নিজেকে? ভালোবাসি বলে এত চটপট আমার সাথে? কি করেছি আমি? আর এই মেয়েটাও কি শুরু করেছে আমার সাথে? আরুও ঈশানের মতো দাঁতে দাঁত চেপে বলল, কি করেছেন আপনি জানেন না? আপনার পিক এই মেয়ে তার ফোনের ওয়ালপেপারে লাগিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তারপর আপনি আবার তার সাথে আলাদা করে মিটও করছেন। আর তারপর আহা, সে কি কথা! দ্য মোস্ট বিউটিফুল লেডি। খেতায় আগুন এই মোস্ট বিউটিফুল লেডির। তার এত অধিকার কিসের আপনার উপর যে সে আপনার ছবি তার ওয়ালপেপারে দেয়? আর এই যে বেয়ানের জন্য এত টান, এত আলগা পিরিত, বেয়ানের সাথে কথা বলে এতই মশগুল হয়েছিলেন যে আপনার পাশ থেকে আমি উঠে চলে গেছি, আর কোথায় আসলাম কি গেলাম তার কোনো খবরই নেই আপনার কাছে। আবার আসছে পাগল হতে। বলি, জীবনে বেয়ান দেখেনি? এত কিসের ঢঙের কথা ওই মেয়ের সাথে? ঈশান আরুর কথা শুনে না পেরে হেসে উঠল। মাঝে এত কিছু হয়ে গেল অথচ সে একটু আন্দাজও করতে পারলো না। আরুর হাতের বাঁধন আলগা করে জড়িয়ে ধরতে চাইলে আরু তার পেট বরাবর পোতা মেরে মুখ কুচকে তাকায়। আউচ! এইটা কি হলো?
যা হওয়ার তাই হলো। আগে বলুন ওই মেয়ে কেন আপনার ছবি তার ফোনে নিয়ে ঘোরে? তা আমি কি করে জানবো? আরু ঈশানের জবাব শুনে তেতে উঠে বলল, আচ্ছা জানেন না, যদি একটা মিথ্যে বলেছেন না, একদম একদম কামড়ে দিব বলে দিলাম। হোয়াট, কি বলছিস এসব? হ্যাঁ ঠিকই বলছি, কামড়ে দিব। এখন বলুন ওই মেয়ের সাথে আপনি মিট করতে কেন গিয়েছিলেন? আরু, আমি ওর সাথে কেন মিট করতে যাব? আমি তো শিহাবের সাথে বের হয়েছিলাম, আর ওরা শিহাবের সাথে মিট করে এসেছিল, বিধায় দেখা হয়েছিল। আরু ভ্রুকুচকে বলল। শিহাব ভাইয়া? এখানে শিহাব ভাইয়া কোথা থেকে এলো? ঈশান ভাবলেশীন ভাবে বলল, তো শিহাব আসবে না? আরে কেন আসবে সেটা তো বলুন। ডেটে এসেছিল, আর কেন আসবে? জানিস তো ওদের রিলেশন আছে। আরু অবাক কণ্ঠে বলল, কি? শিহাব ভাইয়া আর এশার রিলেশন আছে মানে কি? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। উফ, আমি কি করে জানবো? ওরা কি আমাকে এসে জানিয়ে গিয়েছিল আরও আমরা রিলেশনে আছি আর আমরা ডেটে যাচ্ছি? তুমি প্লিজ এসে বাগড়া দিও। ঈশান অবাক হওয়ার চেষ্টা করে বলল, আসলেই জানিস না? কণা বা পিয়াস ওরা কেউ তোকে কিছু জানায়নি? আরু দাঁতে দাঁত চেপে বলল, এই যে মহান ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে, সেই যখন জানতে পারলো না, তাহলে ওদের থেকেও বা কি করে আশা করি? আমি তো ভেবেছিলাম তুই জানিস। হয়েছে, এখন তো জানলাম, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই মেয়ে তার ভাইয়ের মতোই কতটা লুচু ভাবুন, সে শিহাব ভাইয়ার সাথে রিলেশনে থেকেও এদিকে আপনার পিক ওর ফোনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে তো আমি গুলি। আরুর কথার মাঝেই ঈশানের হাতে তার ফোনটা কেঁপে উঠল। দুজনেই একসাথে ফোনের দিকে দৃষ্টিপাত করতে দেখলো এশার কল। কলটা দেখতেই ঈশানের চোয়াল শক্ত হয়ে এলো। ফোনটা তুলে আছাড় মারতে নিলেই আরু আঁতকে উঠে তার হাতটা ধরে বলল, এই কি করছেনটা কি? হ্যাঁ, নিজের ফোনটা তো ভেঙে গুঁড়ো করে দিয়েছেন, এখন আবার দয়া করে আমার ফোনটাও ভাঙবেন না। এটা আমাকে আমার শ্বশুরের দেয়া প্রথম উপহার, এটা আমার কাছে খুব দামি। ঈশান কটমট চোখে তাকাতেই আরু আবার বলল, এভাবে কেন তাকান? হ্যাঁ, শ্বশুর বলতে আমার মামার কথা বুঝিয়েছি, বুঝেও না চাই। দূর, দিন ফোনটা এদিকে দিন, আজ এই মেয়ের লুচুগিরি বের করছি। আরু ঈশানের থেকে ফোনটা নিয়ে কলটা পিক করে লাউডে দিয়ে দিল। হ্যালো আরু, ঈশান ভাইকে পেয়েছো? পাবো না কেন বলো, সে তো আর দিল্লি থাকে না। পেয়েছি, নাও কথা বলো। হ্যালো ভাইয়া, ভাইয়া প্লিজ আপনি কিছু মনে করেন না। আসলে আমি জানি আপনাকে এত রাতে কল করাটা মোটেও ঠিক হয়নি, তবুও কি করব বলুন, বাধ্য হয়ে কল দিতে হলো। ভাবি, এত রাতে আপনার আমাকে কল দেওয়ার কি রিজন থাকতে পারে আমি সত্যি জানি না। তবে এইটুকু শুনে রাখুন, এত রাতে আপনি কষ্ট করে কল দিলেও আমি আপনার সাথে কথা বলছি না। আপনার কমন সেন্স, বিবেক বলতে কিছুই নাই থাকতে পারে, কিন্তু আমার নিজের এই সবগুলো একটু বেশি করেই আছে। সো আপনার যদি ইম্পর্টেন্ট কিছু বলার থাকে তো আপনি কাল আমাদের ভার্সিটি চলে আসুন, ওখানে শিহাবও থাকবে, আমিও থাকবো। যা বলার আপনি ওখানেই বলবেন। কিন্তু আশা করি বোঝাতে পেরেছি। এটুকু বলেই ঈশান কলটা কেটে দিয়ে আরুর দিকে দৃষ্টিপাত করলো। কিছু বলবে তার আগেই আরু মুচকি হেসে তাকে দুহাতে জড়িয়ে ধরে বুকের মাঝে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নিল। পৃথিবী উল্টে যাক, যা কিছু অসম্ভব সব হয়ে যাক, যত বড় ভুলই হোক না কেন, তবুও সে কিছুতেই ঈশানকে ভুল বুঝতে পারে না। হঠাৎ করে এসব দেখে শুধু অভিমানের চাপেই ওসব কথা বলেছিল ঈশানকে। তাতে যে তার মোটেও কষ্ট হয়নি তা কিন্তু নয়, সেও যে ঈশানের বরাবরই কষ্ট পেয়েছিল, যেমন ভালোবাসাটাও দুজনের মাঝে বরাবর। ঈশানও দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরুকে শক্ত করে জড়িয়ে ধরল। ক্যান্টিনের ভেতরে ডান পাশের দেওয়ালের উপর পা দুলিয়ে দুলিয়ে বেশ আয়েশ করে বসে আচার খাচ্ছে আরু, আর তার সামনের চেয়ারে চোখ মুখ কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে কণা। বারবার করে চলা হাজারো প্রশ্নের উত্তর স্বরূপ আরুর কেবল এভাবে ভাবলেশীন ভাবে আচার খেয়ে চলাটা তার মোটেই পছন্দ হচ্ছে না। অবশেষে বিরক্তির চরম পর্যায়ে পৌঁছিয়ে উঠে দাঁড়ালো সে। চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, থাক তুই, আরে আচার খেয়ে খেয়ে এখানে শহীদ হয়েছে, আমি গেলাম। কণার কথা শুনে আরুর কোনো ভাবাবেগ দেখা গেল না, যার দরুন কণা রেগে মেগেই হাঁটা ধরল। আরু আচার খেতে খেতেই কণার যাওয়ার পানে দৃষ্টিপাত করলো। কি হয়েছে তোর? হাতে ব্যথা কমে গিয়েছে, ব্যান্ডেজও নাই দেখছি। বাহ বেশ, কি হলো, কথা বলছিস না কেন? বিয়ে বাড়িতে গিয়ে আমায় তো একদম ভুলেই গিয়েছিস। আচ্ছা, কেমন মজা করলে ওখানে? কোনো রসকস মিষ্টি তো বিয়ের দর্শনকে মিলেছিল? ব্লা ব্লা ব্লা।
এরকম অগণিত প্রশ্ন কণা বেশ হাসি খুশি মুখে আরুর উদ্দেশ্য করলেও সে মুখে ডা অব্দি কাটেনি। তার একটাই কারণ, শিহাব আর এশা যে রিলেশনে আছে তার এটুকু খবরও সে তাকে দেয়নি কি বলছে, দেয়ার প্রয়োজন মনে করেনি। আর যার দরুন সে ঈশানকেও ভুল বুঝতে বসেছিল। এটা কেমন ফ্রেন্ডশিপ হলো যেখানে এই মেয়েটাকে একটু খবর দিতে পারলো না? তাই তার শাস্তির স্বরূপ টানা 2 ঘন্টা কথা বলা বন্ধ। আর তারপরে যখন কথা বলবে মানে বলা শুরু করবে, তখন তার ভালোবাসা স্বরূপ কতক্ষণ উদুম কেলানি হবে। 2 ঘন্টা প্রায় শেষের দিকে, আর কণাও চলে গিয়ে ফিরে আসবে বলে। এসব ভাবতে ভাবতেই হাতের আচারটুকু শেষ করে 2 হাতে ভর দিয়ে নিচে নেমে পড়ল। টিস্যু দিয়ে হাতে লেগে থাকা আচারের তেলটুকু মুছতে মুছতে সামনে তাকাতেই দেখল বান্দা হাজির। কণাও বেশ ভালো করে বুঝতে পেরেছে কোনো না কোনো কারণে আরও তার উপর চটে আছে। তাই কথা অফ দেওয়ার সময়টা পার হতেই তার উপর শুরু হবে আরুর চড় থাপ্পড়। তাই আগে থেকেই মানসিক বা শারীরিক সব ধরনের প্রস্তুতি নিয়েই দাঁত কেলিয়ে তার সামনে দাঁড়ালো। এটা আরুর ছোটবেলা থেকেই অভ্যেস, যদিও আরু খুব ছোট ছোট কারণে কখনোই এমন রাগ করে না। তবে বড় কোনো কারণ হলেই ব্যাস, এই শাস্তি অবশ্যই প্রযোজ্য। কণা সবভাবে প্রস্তুত থাকলেও এখনো ঠিক মনে করতে পারছে না তার অপরাধটা এক্স্যাক্টলি কি হয়েছিল। আরো প্রকুচকে কণার দিকে তাকিয়েই লাগিয়ে দিল এক চর খেয়ে কণা চোখ দুটো বড় বড় করে গালে হাত দিয়ে আরুর দিকে অসহায় মুখ করে তাকালো। এবারের চরটা প্রত্যেকবারের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। চরের গতি যে 1000 ডিগ্রি মাত্রারও উপর থেকে গেল। কিছু বলার জন্য মুখ খুলতেই আরো দাঁতে দাঁত চেপে বলল, আজই তোর বাসায় গিয়ে আন্টিকে তোর আর তোর হাড়ের ডক্টরের নামে একটা কমপ্লেইন করে আসবো। বলবো তুই তোর পড়া সব লেখা চাঙ্গে তুলে সারাদিন হাড়ের ডক্টরের সাথে চিপকে থাকোস। শুধু চিপকে থাকিস কি বলছি, বলবো যে তুই সারাদিন হাড়ের ডক্টরের সাথে কতক্ষণ এই চিপায় তো কতক্ষণ ওই চিপায় ঘুরিস। আন্টি যেন আজই তোর জন্য একটা পেট মোটা চন্দিছিলা ছেলে দেখে বিয়ে করিয়ে দেয়। আর যদি এমন ছেলে খুঁজে নাও পায় তবে আমি বলবো এই মহান দায়িত্ব যেন আমায় দেয়। আমি 1 ঘন্টার মধ্যে চন্দিছিলা পেট মোটা কালি ভোটকা লোক ধরে এনে তোর বিয়ে দিব, দেখে নিস। কথাগুলো একদমে বলেই তবে থামলো আরু। কণা এখনো গালে হাত দিয়ে ঠাই দাঁড়িয়ে রইল। হঠাৎ আরুর মুখে এসব কথা মুখটা শুনে কাঁদো কাঁদো করে বলে উঠল, হঠাৎ আমাদের প্রেম লাইফের ভিলেন হয়ে যাচ্ছিস কেন দোস্ত? বল না, কি করেছি আমি? আর কোমরে হাত রেখে ভ্রু কুচকে তাকালো কণার দিকে। মেয়েটা তার হাতে মার খাওয়ার জন্য কত সুন্দর করে ভদ্র মেয়ের মতো তার সামনে এসে হাজির হয়ে গেল, অথচ সে এখনো মনে করতে পারল না তার ভুলটা কি। অদ্ভুত। আর কটমট চোখে তাকিয়ে বলল, এশা আর শিহাব ভাইয়ার রিলেশন করে, তুই জানতিস? কণা গালে হাত ডলতে ডলতে বলল, কেন, কি হয়েছে? এটুকু শুনতেই আবারও বসালো এক চর। কণা চর খেয়ে লাফিয়ে উঠে আবার অসহায় মুখ করে তাকালো, দোগালে হাত চেখে পড়ল, আবার কেন মারলি? প্রথম চরটা হলো এশা আর শিহাব ভাইয়া যে রিলেশন করছে সেটা তুই জানার সত্ত্বেও আমাকে জানাসনি। আর দ্বিতীয় চরটা মারলাম কারণ তোর এই কথাটা না বলার জন্য আমার আর ঈশান ভাইয়ের সম্পর্কটা এত দূর এসে ওই লুচু মেয়েটার জন্য ভাঙতে বসেছিল। আরুর কথা শুনে কণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, গাল থেকে হাত নামিয়ে নিয়ে বলল, ঈশার জন্য তোদের সম্পর্ক ভাঙতে বসেছিল মানে কি? কি হয়েছে বল না। কি হয়নি সেটা বল। আমি সত্যি বুঝতে পারছি না, প্লিজ একটু ক্লিয়ার করে বল না। কণার দিকে তাকিয়ে আরো ছোট্ট করে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। আবারও কণার দিকে তাকিয়ে বলে উঠল, আমি তো জানতাম না শিহাব ভাইয়া আর এশার রিলেশনের কথা, গতকাল লীনা আপুর রিলেশনে গিয়ে। আর কিছু বলার সুযোগ হলো না, তার আগেই তার ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো আননোন নাম্বার থেকে কল এসেছে। নাম্বারটা একবার দেখেই কণার দিকে তাকালো। কণাও তার ফোনের দিকেই তাকিয়েছিল। আরো তাকাতেই পড়ল, কার নাম্বার রে? জানি না, বুঝতে পারছি না। ধরে দেখ না, কি বলে? রং নাম্বার থেকে আসলো নাকি? পরিচিত কেউ তো হতে পারে। ধরবো? হ্যাঁ, ধরে দেখ।
কণার সম্মতি পেয়ে অনেক ভাবনা চিন্তা করে কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক বকার সহিত ঈশানের ঝাঁঝালো কণ্ঠ। ঈশানের কণ্ঠ শুনতেই আরো থতমত খেয়ে গেল। ফোনটা আর একবার তুলে নাম্বারটা দেখে নিয়ে বলল, এটা তো আননোন নাম্বার, তাই কলটা ধরবো কিনা ধরবো ভেবেই। আহা হা হা, কি ভদ্র মেয়ে! আননোন নাম্বার থেকে কল জানার সাথে তার জীবনে প্রথম দেখলো। প্রথম না দেখলেও রিসিভ এই দ্বিতীয়বারই করলাম। মনে নেই সেবার কি করেছিলেন? আননোন নাম্বার থেকে একটা ছেলে কল দিয়ে আই লাভ ইউ আরুষি এটুকু বলতেই সে কি মার! এমন মার দিয়েছেন ছেলেটাকে যে সে আমাদের কলেজ ছেড়েই পালিয়ে গেল। আরুর কথা শুনে ঈশান গলা খাকারি দিয়ে বলল। আমি মোটেই তাকে মারিনি। আরু অবাক হওয়ার চেষ্টা করে বলল, আপনি কেন মারবেন? আপনি মেরে শুধু নাম খারাপ করার মানুষ তো আপনি নন। আর আপনার যে পরিমাণে চালাফেলা আছে তাতে আপনার তো একটু ভাবতে হয় না, তার আগেই তারা বুঝে যায়। হয়েছে, এত জ্ঞান দিতে হবে না। তাড়াতাড়ি ভার্সিটি গেটে বাইরে চলে আয়। হঠাৎ গেটের বাইরে কেন? আপনি কোথায়? রোম্যান্স করার খুব শখ উঠেছে, তাই রে গেটের বাইরে দেখছি। টাফার কথা না। এটুকু বলেই আরুর মুখের উপর কলটা কেটে দিল ঈশান। যাব বাবা, এখানে রেগে যাওয়ার কি হলো? আমি তো শুধু জানতেই চেয়েছি গেটের বাইরে কি কাজ, আর অমনি এলিয়েনের মতো রাগ দেখিয়ে মুখের উপরই ফোনটা কেটে দিল। এই ছেলেকে এলিয়েন বলে কি সাদে? আরুকে পিড়পিড় করতে দেখে পাশ থেকে কণা বলে উঠল। কি রে, কলে কে ছিল? ঈশান ভাইয়া? আরু হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, হঠাৎ আননোন নাম্বার থেকে কল করলো যে, ওনার নাম্বারে কি হলো? কি আর হবে, গতকাল রাতে সব রাগ ফোনের উপর ঝেড়ে ছুঁড়ে মেরেছিল, আর তাই ফোনটা ওখানে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহ, কি বলছিস? কিন্তু কেন হঠাৎ এত রাগ কেন করলো? আরু ভ্রু কুচকে দাঁতে দাঁত চেপে বলল, সব তোর জন্য বেয়াদব। চল এখন। আমার জন্য? আমি আবার কি করলাম? আরে কোথায় যাচ্ছিস? শোন আরু, দাঁড়াবি তো? তোমরা আমায় ভুল বুঝছো আরু। এশার কথা শুনে শিহাব চরম খেপে গেল। এশার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমরা তোমায় ভুল বুঝেছি নাকি তোমার চরিত্রটাই এমন, তাই বলো। দেখো এশা, তোমার যদি আমার সাথে সম্পর্কে থাকতে সত্যি দ্বিমত থাকে তো প্লিজ আজ সবার সামনে বলে দাও। দয়া করে একদিকে আমাকে মিথ্যে ভালোবাসায় জড়িয়ে অন্যদিকে আমার বন্ধুর দিকে হাত বাড়ানোর দুঃসাহস করো না। তোমার আমার সাথে করে চলা মিথ্যে ভালোবাসাটাও আমি মেনে নিতে পারবো, কিন্তু বিশ্বাস করো, তোমার কারণে আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে এই একটুখানি আঁচ আসুক সেটাও আমি মেনে নিতে পারবো না। আর তার উপর তোমার এই নোংরা খেলার জন্য আরু আর ঈশানের পবিত্র ভালোবাসার মধ্যে ভাঙন ধরবে, সেটা তো আরো বেশি সহ্য করবো না। আর এরকম কিছু যদি তুমি ভেবেও থাকো তাহলে এই মুহূর্তে থেকে তোমার সব নোংরা খেলা বন্ধ করে দাও, আর নয়তো আমার যে খারাপ আর কেউ হবে না। আর রইল বাকি তোমার সাথে করে চলা তোমার ওই মিথ্যে ভালোবাসার নাটক। প্লিজ এশা, এমন করো না। তোমার মনে যদি সত্যি কিছু থেকে থাকে তো এখনই বলে দাও। অন্তত এটা জেনে আমার সত্যি ভালো লাগবে যে না, তুমি আমায় ভালোবাসো না বলেই আমরা আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করায় ব্যর্থ হয়েছি। আর তাই আমরা আমাদের সম্পর্কটাকে এভাবে মিথ্যে ভরসায় টেনে নিয়েও যাব না। এশা শিহাবের কথাগুলো শুনেই থমকে গেল। কিছু বলতে চেয়েও মেয়েটা ডুকরে কেঁদে উঠল। আরুর হাত দুটো চেপে ধরে কান্না চুরিত কণ্ঠে বলল, বিশ্বাস করো আরু, আমি জানতাম না তোমাদের সম্পর্কের কথা, আর না জেনে এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। এশার কথা শুনে আরু অবাক কণ্ঠে বলল, আমাদের সম্পর্কের কথাটা জানা বা না জানা কোনো বড় ব্যাপার নয় এশা। ব্যাপারটা হলো তুমি অলরেডি অন্য কারোর সাথে কমিটেড, আর একজনের সাথে কমিটেড থেকেও অন্য কারোর সাথে। না না আরু, তুমি আমায় ভুল বুঝছো। আমার মনে হয় আমি তোমাদের কাছে পুরো ব্যাপারটা শেয়ার করলে হয়তো তোমরা আমাকে আর ভুল বুঝবে না। এশার কথা শুনে শিহাব চিল্লিয়ে উঠে বলল, তোমার কি মনে হয় আমরা এখনো তোমার কথা শোনার জন্য বসে আছি? হ্যাঁ, বসে আছি আমরা? শিহাবের চিৎকারে এশা চমকে উঠে গুটিসুটি মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভয়ে শিহাবের চোখে চোখ রাখারও সাহস জোগাতে পারছে না মেয়েটা। শিহাবকে রেগে যেতে দেখে ঈশান আর পিয়াস এগিয়ে গেল তার দিকে। ঈশান বলল, শিহাব, কি করছিস? এইভাবে পাবলিক প্লেস দাঁড়িয়ে একটা মেয়ের উপরে গলা ফাটিয়ে চিৎকার করা তো কিন্তু শোভা পায় না। প্লিজ শান্ত হো। পিয়াস বলল, হ্যাঁ রে ইয়ার, প্লিজ মাথাটা ঠান্ডা কর। ঈশাকে বলতে চাই, একবার শুনে তো দেখ। শিহাব এশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোদের যদি ইচ্ছে থাকে তো তোরা শোন, আমি আর ওর মুখও দেখতে চাই না। এশা এবার শব্দ করে কেঁদে উঠল।
কাঁদতে কাঁদতে মুখ তুলে শিহাবের দিকে তাকিয়ে বলল, প্লিজ তুমি এভাবে করে বলো না। আমি যে সত্যি তোমায় ভীষণ ভালো। জাস্ট শাট আপ। আমি তোমার মুখ থেকে অন্তত ভালোবাসার শব্দটা শুনতে চাই না। এশা চমকে উঠে আরুর দিকে তাকালো, আরুর হাত ধরে বলল, আরু আরু প্লিজ তুমি অন্তত আমার কথাটা একবার শুনো প্লিজ আরু। আরু ঈশানের দিকে একবার তাকিয়ে এশার হাতের উপর হাত রেখে বলল, আমি শুনবো এশা, আমি শুনবো। তার আগে প্লিজ তুমি তোমার কান্না থামাও। এভাবে প্লিজ কান্না করো না। দেখো চারপাশে সবাই কেমন করে তাকিয়ে আছে তোমার দিকে। কণা এশার দিকে এগিয়ে এসে বলল, হ্যাঁ ঈশা, তুমি এভাবে কান্না করো না, আগে কান্না থামাও, তারপর আমরা সব শুনবো তোমার কথা। এশা আরু আর কণার কথা শুনে দুহাত দিয়ে চটজলদি পুরো মুখমণ্ডল একবার মালিশ করে দুবার টেনে নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলো, আমার কাজিন তমা এবার এইচএসসি পরীক্ষার্থী, ভাইয়ার বিয়েতে এসেছিল। তোমরা চিনবে না, শিহাব খুব ভালো করেই চিনে, ঈশান ভাইয়াও চিনে। সেদিন যখন শিহাবের সাথে দেখা করার জন্য বের হয়েছিলাম তখন আমার সাথেও ছিল। বাসা থেকে মা একা একা বেরোতে বারণ করলো বলেই আমি ওকে নিয়ে শিহাবের সাথে মিট করতে এসেছিলাম। আর সেদিনই আনফর্চুনেটলি ঈশান ভাইয়াও শিহাবের সাথে বের হয়েছিল। সেটা অবশ্য আমি জানতাম না। আমরা যখন মিট করলাম তখন ঈশান ভাইয়াকে শিহাব ভাইয়ের সাথে দেখলাম, আর আমার সাথে তমা ঈশান ভাইয়াকে এক নজর দেখতেই ক্রাশ খায়। শুধু ক্রাশ নয়, বরং ও এই ব্যাপারটাকে ফিউচার পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে বলে মনস্থির করলো। সেটা অবশ্য আমি প্রথমে জানতাম না। তো যখন শিহাবের সাথে মিট করে ফিরলাম তখন তমা হঠাৎই আমার কাছে এসে ঈশান ভাইয়ার নামে এটা ওটা ডিটেলস নিতে লাগলো। ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, নাম্বার যা যা ছিল সবই নিল। যেদিন নিল সেদিন বেশ খুশিই ছিল, কিন্তু পরের দিন দেখলাম ও বেশ গোমরা মুখে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে জানতে চাওয়াতে ও জবাব দিল, তোমার বেআই সাহেবের এত ভাব কেন? হ্যাঁ, নাম্বারে কল দিলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম, ফেসবুক আইডিতে রিকোয়েস্ট দিলাম, কোনো জায়গাতেই কোনো রেসপন্স নেই। আমি প্রথমের কথাতে বেশ অবাক হলেও তেমন কোনো পাত্তা দেইনি। তো সেদিন রাতেই ও আমাকে হঠাৎ করে বলে, আপু, ঈশান নামের ছেলেটাকে আমি ভালোবেসে ফেলেছি, প্লিজ তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও না। উনি তো শিহাব ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, তোমরা দুজন মিলে ট্রাই করলে আই থিঙ্ক সে আমার সাথে রিলেশনে আসতে রাজি হবে। তখন আমি খুব স্বাভাবিকভাবেই ভাবলাম ঈশান ভাইকে আমি যতটা চিনি তার মতো ভালো পার্সোনালিটি বা ভালো মাইন্ডের ছেলে সচরাচর একদমই দেখা যায় না। আর ভাইয়া যেহেতু সিঙ্গেল তো বলেই দেখি না। এই ব্যাপারটা ছিল রিসেপশনের আগের দিনে। একদিকে বাসায় নতুন ভাবি আর অন্যদিকে শাফিন ভাইয়ের খুব খারাপ অবস্থা, যার জন্য কয়েক ঘন্টা পরপরই বাসা থেকে কাউকে না কাউকে হসপিটালে যেতে হতো। আর এই দুই ব্যস্ততার মাঝে শিহাব বা ঈশান ভাই দুজনের কারোর সাথে এই ব্যাপারটা নিয়ে আর কথা বলা হয়ে উঠলো না। আর আমার ফোনটাও আমি আমার কাছে রাখতে পারিনি। ফোনটা টানা একদিন তমার কাছেই ছিল। আর এরই মাঝে তমার আমার ফোনের ওয়ালপেপারে ঈশান ভাইয়ের ছবি লাগিয়ে দিল, যেটা আমি কাল তোমাদের সাথে কথা বলার আগ পর্যন্ত দেখিনি। যখন দেখলাম তখন ছিল রাত 1টা। শিহাবের কল আসায় ফোনের স্ক্রিনে ঈশান ভাইয়ার ছবি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তোমাকে জিজ্ঞেস করাই ও বললো ওর ফোনে ঈশান ভাইয়ের ছবি দিলে ওর ছোট ভাই রনি দেখে ফেলতে পারে, আর দেখলেই সরাসরি ওর বাবাকে গিয়ে জানিয়ে দিবে। আর ওর বাবা জানলে কেলেঙ্কারি বেঁধে যেতে দুদণ্ড সময় লাগবে না, কারণ ওর বাবা রিলেশনের বিয়ে খুব অপছন্দ করে, যার ফলে ভাইয়ার বিয়েতেও উনি আসতে চেয়েছিলেন না। এশা থামতেই শিহাব শান্ত দৃষ্টিতে তাকালো এশার দিকে। মেয়েটা কি আসলেই সত্যি বলছে, নাকি নিজের ছোট বোনের নামটা ব্যবহার করে বাঁচার চেষ্টা করছে? সেদিন ওর ভাই যে আরুর সাথে এরকম একটা বিহেভ করলো, তারপর থেকে তো এশার উপর তার স্বাভাবিকভাবেই কত শত প্রশ্নে অবলীলায় চলে আসলো। কিন্তু তবুও তো সে তার ভালোবাসার মানুষটার উপর অগাধ বিশ্বাসটাই জারি রেখেছিল। হাজারটা প্রশ্ন, হাজারটা সন্দেহ মনের মাঝে দাগ কাটলেও যে একবারের জন্যেও সে এসব ভাবতে পারেনি। কিন্তু সেদিন যা ভাবতে পারেনি, আজ যে তার চেয়েও কয়েক ধাপ এগিয়ে এসে তার সামনে ধরা দিল। এরপরও কি করে এই মেয়েটাকে বিশ্বাস করা যায়? কি করে? এশা কান্নার বেগ চেপে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে আবার বলতে লাগলো, ছোট চাচাকে বাবা অনেক বলে কয়ে বিয়েতে আসতে রাজি করাতে পেরেছিল। তবে ছোট চাচা বেশিরভাগ সময় নিজের ঘরেই বসে থাকতেন। ইভান ভাইয়া বা বৌমনি কারোর সামনেই বেশি আসতে চাইতেন না। বৌমনিকে বাড়িতে আনার পর শুধু একবার তার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে নিজের রুমেই ছিলেন। তারপর রিসেপশনের দিন যখন আরু আর নাবিলা আমায় ডেকেছিল, তখন তমাও আমার সাথে সাথে আমার পাশেই দাঁড়িয়েছিল, আর আমার ফোনটা তখন ওর হাতেই ছিল। এদিকে ওদের ডাক শুনে আসতে আসতে তমার থেকে ফোনটা নিয়ে ওকেও সাথে করে ডাকলাম, কিন্তু ও বলল, তুমি যাও, আমি একবার রুম থেকে ঘুরে আসি, বাবা একবার আমাকে ডেকেছিল। এই বলে ও চলে যাওয়ায় আরও ওকে দেখেনি। তবে পরে যখন ঈশান ভাইয়া আসলো, আমরা যখন কথা বলছিলাম
আর তার কিছুক্ষণের মাথায় আরো ওখান থেকে কাউকে কিছু না বলে উঠে গেল। আমরা সবাই কথা বলার তালে থাকাতে আরো উঠে যাতে কেউ সেভাবে খেয়াল করেনি। আরো যেতে যেতেই ঠিক তখনই কোইন্সিডেন্সলি তমাও সেখানে চলে আসে। তমা আসতেই ওর থেরাপি স্টার্ট করে দেয়। ঈশান ভাইয়াকে এভাবে সেভাবে পচানোর কাজে লেগে পড়ে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না বলে ও বারবার আমার মুখের দিকে তাকাচ্ছিল। আমি ওকে চোখের ইশারায় বললাম যে ধৈর্য হারা না হয়ে ট্রাই কর। অবশেষে ও যখন বুঝতে পারলো ঈশান ভাইয়ের সাথে আলাদা সময় কাটানোর একটা মোক্ষম সুযোগও পেয়েছে, ঠিক সেই সময় ঈশান ভাইয়া আরুকে দেখতে না পেয়ে হন্যে হয়ে খুঁজতে লাগলো। কতক্ষণ এর কাছে দৌড়ে এসে জিজ্ঞেস করে আরুকে দেখেছে কিনা, আবার কতক্ষণ ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে। আরুর জন্য ভাইয়ার এমন চিন্তা টান এসব দেখতেই আমার মনটা বারবার বলে উঠছিল নিশ্চিত এখানে কোনো ব্যাপার আছে। কিন্তু আমি আমার এই ধারণাটায় বেশিক্ষণ স্থির থাকতে পারলাম না। শুরু হলো তোমার পাগলামো। ভাইয়াকে ওভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে আমাকে পাগল করে তুললো। ভাইয়াকে যেন একবার কল দিই আমি ওকে ধরিয়ে দিই, এটা বলে কেমন পাগলের মতো বিহেভ করে যাচ্ছে। তাই আমি ওর উপায়ান্তর না দেখে ঈশান ভাইকে কল দিতে লাগলাম। সবই ঠিক হতে যাচ্ছিল। ঈশান ভাইকে কল দিতে দেখে তোমার শান্ত হয়ে বসলো। কিন্তু বিপত্তি হলো এখানে যে আমি যতবারই ভাইয়াকে কল দিচ্ছিলাম ভাইয়া ততবারই কলটা কেটে দিচ্ছিল। ভাইয়াকে এতবার কল দেওয়ার সময়ও আমার ফোনের ওয়ালপেপারে ভাইয়ার পিকটা আমার চোখ এড়িয়ে গেল। টেনশনে থাকার দরুন পিকটা একবারও চোখে পড়লো না। প্রায় অনেকগুলো কল দেওয়ার পরই ভাইয়া আমার কলটা পিক করলো। পিক করতে রেগে গিয়ে আমায় কয়েক কথা শুনিয়ে দিয়ে তার মাঝে আবার কেটেও দিল। ব্যাস, আবারও শুরু হলো পাগলামি। কলটা কেটে যাওয়ার পরও প্রায় অনেকবার ট্রাই করলাম, কিন্তু প্রত্যেকবারই নাম্বারটা সুইচ অফ বলছে। তাই শেষে গিয়ে আর না পেরে আরুর নাম্বারে ট্রাই করলাম। ওর নাম্বারটাও প্রায় রাত 1টা পর্যন্ত সুইচ অফ বলছিল। আর এদিকে রাত 1টা বাজতেই হঠাৎ শিহাবের কল আসায় ওর সাথে কতক্ষণ কথা বলে আবারও তোমার জ্বালায় আরুকে ফোন লাগালাম। অবশেষে আরুর নাম্বারে কল গেলেও প্রায় আধা ঘন্টা যাবত ওর কোনো রেসপন্স পাওয়া যায়নি। তারপর প্রায় 2টার পরও আমার কল পিক করলো। আর তারপর এশার কথা শেষ করার আগে শিহাব তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, ওয়েট এশা, তুমি এতক্ষণ ধরে যা যা বললে, যা যা শোনালে, এগুলো আমরা কি করে বিশ্বাস করি বলো তো? কিসের ভিত্তিতে এই কথাগুলো আমরা মেনে নিব বলো? এশা কান্নাজড়িত কণ্ঠে বলল, তুমি তো ভালোবাসো আমায়, তাহলে কি আমাদের ভালোবাসার জোরে, ভালোবাসার দৃঢ় বিশ্বাসে একবার মেনে নিতে পারছো না? এই তোমার ভালোবাসা, এই তোমার বিশ্বাস? এসা কথাগুলো বিশ্বাস আর ভালোবাসার অনেক পরে। এখানে যখন সব প্রমাণ তোমার বিরুদ্ধে কথা বলছে তখন কি করে বিশ্বাসটা ধরে রাখি বলতে পারো? এশা বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শিহাবের সামনে গিয়ে দাঁড়ালো। চোখ জোড়া খানিক অনাকাঙ্ক্ষিত অশ্রু বিসর্জন দিয়ে বলল, আমাদের ভালোবাসার বিশ্বাসের ভেদটা যদি এতটাই নড়বড়ে হয় শিহাব, তাহলে রেখো নাই ভালোবাসা, রেখো নাই বিশ্বাস। তাতে বিশ্বাস করো আমার বিন্দু মাত্র আপত্তি নেই। তবে হ্যাঁ, আপত্তি আমার একটা জায়গাতে, আমাকে অকারণে তোমরা কেউ ব্লেম করতে পারো না। তমা আজ তোমাদের বাড়িতে যাবে আরু, ওর ফ্যামিলিকে নিয়ে। ওর মা ঈশান ভাইকে খুব পছন্দ করে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওর মাকে কনভিন্স করে ফেলেছে। আর ওর মা ওর বাবাকে আর ওনারা আজ তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। এশার শেষ কথাটা শুনে আরো নির্বিকার দর্শকের মতো তাকিয়ে আছে তার দিকে। ব্যাপারটা বুঝে ওঠার আগেই যে অনেক দূর এগিয়ে গেল। আরিফ চৌধুরী, আখি বেগম এবং নাইমা বেগম তিনজনেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে তমার বাবার মুখের দিকে। সেই কত যুগ যুগ ধরে মানুষ যে প্রথাকে দেখে এসেছে, মেনে এসেছে, সেই অটুট প্রথা ভেঙে এ কোন জেরুজালেম তাদের বাড়িতে উপস্থিত হলেন। এক মেয়ের বাবা, সে কিনা তার বউ, ছেলে মেয়েকে নিয়ে হাজির হয়ে গেলেন ছেলে দেখতে। আর সে কি আজগুবি কথা! ছেলেকে আমরা বিয়ে বাড়িতে দেখেছি, খুব নস্য, ভদ্র, শীতল এবং লক্ষ্মী মন্ত ছেলে। তার চালচলন, আদব কায়দা সত্যি মন কেড়ে নিয়েছে। এমন ছেলেকে আমার মেয়ের বর বানাতে পারলে সত্যি আমাদের সংসারটা একদম আলোয় আলোকিত হয়ে যাবে। ব্যাস, এটুকু শুনতেই আখি বেগমের ফিট হওয়ার দশা। এ কি বলে এরা? যেখানে ছেলের বাড়ির লোক যায় মেয়ের বাড়িতে, যাই হোক তারা ছেলের বাড়িতে আগে এসেছে, সেটা না হয় মানাই যায়। তাই বলে ছেলে লক্ষ্মীমন্ত, তার চালচলন, আদব কায়দা তাদের খুব ভালো লেগেছে? মানে আসলে তার ছেলের উপর যে কোনো একদিন এমন বলদা মানুষের নজর পড়বে তা জানলে তো সারা জীবন ধরেই ছেলের কপালের উপর একটা বড় করে নজর টিকা লাগিয়ে রাখতো। অন্তত এমন আহম্মক মার্কা মানুষের নজর থেকে তো বেঁচে যেত তার ছেলেটা। তমা মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলেছেন আখি বেগম। মেয়েটাকে দেখতে মন্দ নয়, মুখের বেশ পাল্টা গড়ন,
লম্বা আরুর সমানই হবে, কিন্তু আরুকে দেখতেই যেমন কলিজাটা জড়িয়ে যায় তার ঠিক উল্টো হলো এই মেয়ে। মুখের দিকে তাকাতেই মনে হয় এই মেয়ে যার ঘরে বউ হয়ে আসবে নিশ্চিত একদিন শাশুড়িকে ছাঁটা দিয়ে মারতে এর হাত কাঁপবে না। ছ্যা ছ্যা, এমন মেয়ে যেন কোনো ঘরের বউ না হয়ে যায়। আন্টি, আঙ্কেল, ঈশানকে তো দেখতে পাচ্ছি না, কোথায় সে? মেয়েটার মুখে নিজের ছেলের নাম শুনতেই আখি বেগমের চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। কথা বলার কি বাহার, এই মেয়ের বয়স কতই বা হবে? কোথায় সে আর কোথায় ঈশান? অথচ দেখো কি অবলীলায় অত বড় ছেলেটার নাম নিয়ে যাচ্ছে, মুখে একবারও আটকাচ্ছে না। এই যে আরো নখেরও যোগ্য নয়, এক্ষুনি এদের বিদায় করতে হবে, আর নয়তো ছেলে মেয়ে দুটোর অগোচরে সবকিছু শেষ হয়ে যাবে। তাদের পবিত্র ভালোবাসার সম্পর্কটা পূর্ণতা পাওয়ার আগেই ভেঙে যাবে। না, মা হয়ে ছেলের এত বড় ক্ষতি তো সে কিছুতেই হতে দিতে পারে না। সবাইকে একরকম চুপ থাকতে দেখেই নাইমা বেগম গলা খাকারি দিয়ে বলে ওঠেন, আচ্ছা আপা, একটা কথা জিজ্ঞেস করা ছিল, মানে তোমার সাথে কি ঈশানী বিয়ে দিতে চাচ্ছেন নাকি ঈশানের সাথে তোমার বিয়ে? আগে এটা ক্লিয়ার করুন আপনারা। নাইমা বেগমের কথা শুনে বোকা চাহনি দিয়ে তাকালো তারা। মুখের ভাব দেখে তো বেশ বোঝা যাচ্ছে তারা নাইমা বেগমের কথার কোনো আগা মাথায় বুঝলো না। তমার মা দাঁত কেলিয়ে বলে উঠলেন, হ্যাঁ, কি যে বলেন না, নিশ্চয়ই তোমার সাথে ঈশানের বিয়ে দিব। তমার মায়ের কথা শুনে আরিফ চৌধুরী, আখি বেগম এবং নাইমা বেগম তিনজনই ভ্রুকুচকে তাকালেন তার দিকে। আসলে এরা আহম্মকের থেকেও আহম্মক। তমাকে ঈশানের সাথে বিয়ে দিতে এসেছে এরা। ঈশানকে আপনারা নিশ্চয়ই ঘর জামাই করতে চান, তাই না বলুন? আখি বেগমের প্রশ্নে এবার তমার বাবার দাঁত কপাটিও কেলিয়ে বলল, বাবা, আপনি দেখি খুব ইন্টেলিজেন্ট। আমরা এই কথাটাই বলতে নিচ্ছিলাম, তাই না গো, বলো? তমার মা, হ্যাঁ একদম তাই। আখি বেগম নাইমা বেগমের দিকে একবার দৃষ্টিপাত করে আবারও তমার মায়ের দিকে তাকালো। মুখে জোরপূর্বক হাসি দিয়ে বলল, আমার ছেলে ঈশান আসছেই বলে আমার মনে হয় আপনাদের এখন যাওয়া উচিত, নয়তোবা দেখা যাবে আপনাদের আমরা বসতে দিয়েছি বলেও ছেলে আমাদের বকে বকে সিধে করে দেবে। আর সব কথার শেষে একটা কথাই বলবে, কেন আমরা এখনো বোকা আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য করতে পারি না, তাই না গো আরুর মা, বলো? নাইমা বেগম বললেন, হ্যাঁ বাবি, তুমি কিন্তু একদম ঠিক কথাই বলছো। আর ঈশান তো তোমার আগে আমাকে ধরবে বলবে মণিমা না হয় বুঝলো না, তাই বলে তুমিও। মামুনি, কোথায় গেলে গো তোমরা? খিদে পেয়েছে মনি, খিদে পেটে জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। প্লিজ কেউ একজন এসে খাবারটা বেড়ে দাও না, ফ্রেশ হয়ে আসছি। মেইন ডোর থেকে ঈশানের কণ্ঠ ভেসে আসতেই সবাই মুখ চাওয়াচাওয়ি করলো। আখি বেগম ভয়ের তরুণ নাইমা বেগমের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, বোন রে, গেল গেল সব গেল। ছেলে যদি একবার ঘুণাক্ষরেও এসব টের পায় তো তুল কালাম বাঁধিয়ে দিবে। এখন কি করি বলো? নাইমা বেগম আখি বেগমকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাবি ভাবি এত হাইপার হয়ে না গো, আরো বোধহয় এসে পড়েছে। তুমি এই দিকটা সামলা, আমি ওই দিকটা সামলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। হ্যাঁ গো, বলছি এদের কিছু একটা বলে বিদায় করো শীঘ্রই। তোমার ছেলে যদি জানতে পারে না, দেখো কি কাণ্ড বাঁধে। আরিফ চৌধুরী নির্বিকার ভঙ্গিতে বউয়ের মুখেও পানে তাকিয়ে আছেন। কারোর বাসায় গেস্ট আসলে এভাবে বলে কই কি তাড়ানো যায়? একটা ভদ্রতা বলে তো কথা আছে। হতে পারে সামনের মানুষগুলো বড্ড বোকা, তাই বলে তো সেও তাদের ন্যায় বোকা হয়ে বোকা বোকা কাজ করতে পারে না। কতক্ষণ ভেবে চিন্তে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে না পেরেই আবারও বউয়ের দিকে তাকালো। আখি বেগম স্বামীর হাব ভাব বুঝে বড় করে নিঃশ্বাস ছাড়লেন। সামনের দিকে তাকিয়ে মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বললেন, ইয়ে মানে আপা, আমরা তো আপনাদের মতামত শুনলাম, এখন আমাদেরও একটা মতামত দেওয়া উচিত বলুন। তাই বলছিলাম যে আপনারা বরং আজ আসুন, আমরা না হয় আপনাদের পরে ফোনে আমাদের মতামত জানাবো। আখি বেগমের কথার রেশ টেনে তমার মা বলে উঠল, হ্যাঁ আপা, তা তো ঠিক, তবে যাওয়ার আগে আমরা একবার আমাদের জামাইকে দেখে যাব না? একবার ডাকুন না ঈশানকে। আখি বেগম মুখ কুঁচকে বললেন, মহিলা রে মহিলা, যেচে কেন নিজের বিপদ রাখতে চাইছিস তাই বুঝি না। এখন শুধু ঈশানকেই ডাকার বাকি আছে, তারপর দেখবো খেলা। জি আপা, কিছু বলবেন? না না, কিচ্ছু বলিনি আপা। ও
আচ্ছা আপা, ঈশানকে একটু ডাকুন না, আমরা একটু কথাবার্তা বলি, ভালো মন্দ জিজ্ঞেস করি। তমার মায়ের কথার মাঝে তমা উঠে দাঁড়ালো, মুখে খানিক লজ্জা এঁটে বলল, ওকে আসতে হবে না মা, আমি নিজেই গিয়ে ওর সাথে দেখা করে আসছি। আখি বেগম তমার কথা শুনে অবাক কণ্ঠে বললেন, মানে এই মেয়ে কি সব বলছো? আরে আরে শোনো, কোথায় যাচ্ছ এই মেয়ে? তমা আখি বেগমের কথা কানে না তুলেই দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সেটা দেখে আখি বেগম স্বামীর হাত ধরে বললেন, হ্যাঁ গো, এখন কি হবে? ছেলে আজ বাড়িতে যে আগুন লাগিয়ে দিবে। আরিফ চৌধুরী অসহায় কণ্ঠে বলল, বি রেডি ফর দিস ডিয়ার। আরু আরু একবার শোনো না আরু। শার্টটা খুলে বিছানার ওপর ফেলে তোয়ালেটা গলায় ঝুলিয়ে দরজার দিকে তাকিয়ে বারবার আরুকে ডেকে চলেছে ঈশান। এক হাতে ফোন আর অন্য হাতে পানির বোতলটা নিয়ে 2 ঢোক খেয়ে আবার টেবিলের উপর রেখে দিল। ফোনটা আসার সময় কিনে নিয়ে আসলো। আরুকে কত করে সাধলো দোকানের ভিতরে যেতে, তার পছন্দের ফোন কিনবে বলে, অথচ মেয়েটাকে যেতে রাজিই করাতে পারলো না। কি হয়েছে বুঝতেও পারছে না। তখন ঈশার কথাগুলো শোনার পর থেকে মুডটা অফ হয়ে আছে তার। তোমার বাবা মা বাসায় আসবে ভাবতে ভাবতেই সে দিশেহারা। আরে বাবা, তাকে কে বোঝায়, আসুক একবার। তমা বা তোমার বাবা মা মজা তো দেখিয়েই ছাড়বে সে। আর তোমার ক্রাশ কি করে বাসে পরিণত হবে সে তো তা ভাবতেও পারছে না। এসব ভাবতে ভাবতেই আর একবার ডেকে উঠল আরুকে। ডাক্তার সম্পূর্ণ করার আগেই যেন পেছন থেকে কেউ একজন তাকে পরম সোহাগে জড়িয়ে ধরল। হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরায় মুচকি হাসল ঈশান। ফোনটা খাটের উপর রেখে তার হাত দুটো সামনে থেকেই আলতো করে চেপে ধরল। হাসি মুখেই বলল, মায়াবতীর কি খুব বেশি মন খারাপ হয়ে আছে? ঈশানের প্রশ্নে মানুষটার মুখে কোনো জবাব নেই, যার দরুন ঈশান আবারও মুচকি হেসে বলল, খুব বেশি মন খারাপ বুঝি? ঈশান ভাইয়া। দরজার কাছ থেকে আরুর কণ্ঠ ভেসে আসতেই চমকে উঠল ঈশান। ঘাড় ফিরিয়ে পিছনে তাকাতেই দেখল আরু দরজায় হাত দিয়ে টলমল চোখে তাকিয়ে আছে। আরু ওখানে দাঁড়িয়ে তো তাকে কে জড়িয়ে ধরে আছে? আরুকে দরজায় দাঁড়িয়ে থাকতেই ঈশান তার সাথে জড়িয়ে থাকা মানুষটার হাতটা চেপে ধরেই হ্যাচকা টানে সামনে এনে দাঁড় করালো। মানুষটা হঠাৎ ঈশানের হ্যাচকা টান সামলাতে না পেরে হেলতে দুলতে নিজেকে সামলে নিয়ে ঈশানের দিকে দৃষ্টিপাত করলো। ঈশান অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার দিকে চোখ পড়তেই তাকে ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে এলো। রাগের মাত্রা আরো কয়েক গুণ বেড়ে গেলে দৃঢ় স্বরে বলল, তো তমা, তুমি এখানে আবার রুমে কি করছো? ঈশানের অগ্নিমূর্তি রূপটা দেখতেই তমা লজ্জা মাখা হাসি দিয়ে বলল, হাই, এই চোখের আগুনেই তো আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাই মেরি জান। তমার কথা শুনে আরো অবাক চোখে তাকালো। পরনে লাল পাতলা সিল্ক শাড়িটায় মেয়ের নাভিটা অব্দি স্পষ্ট বোঝা যাচ্ছে, আর তার ব্লাউজের গলার কাট। এর থেকে বেটার হতো ব্লাউজটাকে এভাবে কেটে অপমান না করে খুলেই রাখা। এই মেয়েটা আসলে মেয়ে তো। ঈশানের চোয়াল শক্ত হয়ে এলো। ভাগ্যিস সে মেয়েদের গায়ে হাত তোলে না, নয়তো তার সামনেই দাঁড়িয়ে থাকা এই অর্ধনগ্ন মেয়েটাকে মেরে মেরেই লাশ করে দিত। এই মেয়েকে কিছু বলা তো দূর, তার সামনে দাঁড়িয়ে থাকতেও যে তার রীতিমতো রুচিতে পাচ্ছে। গতকালও তো সেই মেয়েকে তার চোখের সামনে দেখেছে, ইভেন তার সাথে কত কথাও সে বলেছে, কিন্তু গত কয়েকদিনে তো তার একবারও মনে হয়নি মেয়েটা আজ তার সামনে এভাবে এসে দাঁড়াবে। ঈশান কিছু বলতে না পেরে অন্যদিকে ঘুরে গেল। এক হাতে বিছানার উপর থেকে চটজলদি শার্টটা উঠিয়ে গায়ে জড়িয়ে নিল, কারণ তমাজি এক অদ্ভুত চাহনি দিয়ে তাকে চোখ দিয়েই গিলে খাচ্ছিল। ঈশানকে গায়ে শার্ট চড়াতে দেখেই তমা তার হাত ধরে ফেলল। চোখ দিয়ে ঈশানের পুরো বডিতে একবার চোখ বুলিয়ে বলল, লজ্জা পাচ্ছ নাকি বেবি? হঠাৎ শার্ট পরছো কেন? বিয়ের পর কিন্তু আমি তোমার একদম আমার সামনে শার্ট পরে ঘুরতে দেবো না, এই বলে দিলাম। তোমার এই জিমড বডিটা তো জাস্ট ওয়াও, আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। তমার কথা শুনে আরো ঈশানের দিকে তাকালো। এতক্ষণ ধরেও কি সহ্য করছে এই মানুষটা, নাকি তার সামনে দাঁড়িয়ে থাকা এটা মেয়ে বলে সে কিছু বলতে পারছে না?
কিন্তু এটা কি আসলেই মেয়ে নাকি মেয়ে জাতির কলঙ্ক? ছি! ঈশানকে চুপ করে থাকা যেন আরুর রাগ আরো কয়েক ধাপ বাড়িয়ে দিল। দাঁতে দাঁত চেপে সোজা গিয়ে ঈশানের সামনে দাঁড়ালো। তমার দিকে কয়েক সেকেন্ড মুচকি হেসে তাকিয়ে থেকে আচমকাই তার গলা চেপে ধরলো। সাথে সাথে তার চোখ জোড়াও রক্তমুখ হয়ে গেল। রাগের মাত্রা এতটাই বেড়ে গেল যে তার সাধারণ জ্ঞান লোপ পেতে লাগলো। দুহাতে তমার গলা চেপে ধরে তাকে দেওয়ালের সাথে পিষে ধরলো। আচমকা আরুর এই রূপ দেখবে উপস্থিত কেউই ভাবতে পারেনি। ঈশান বোবা চোখে তাকিয়ে আছে আরুর দিকে। তমা প্রথমে আরুকে সামনে এনে দাঁড়াতে দেখে হকচকিয়ে তাকালো, আর তার উপর আরুর হাসি মাখা মুখখানা দেখতে সেও তার মুখখানা হাসি হাসি করতে আরু তার গায়ের সমস্ত শক্তি নিয়ে তার গলা চেপে ধরল। ভোলা ভালা চেহারায় মেয়েটা যে আচমকা এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে কে জানতো। আরু দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ উঠেছে তোর, তাই না? খুব শখ। আমার ঈশানের জিম বডি দেখে তোর কুকুরের মতো জিপা বের হয়ে আসছে। আজ আমি তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। ডাইনি কোথাকার! তুই কি ভাবছিস ঈশান কিছু বলছে না বলে ও তোর এসব বিহেভিয়ারে খুব মজা পাচ্ছে? আর এ ডাইনির বাচ্চা ডাইনি, তুই মেয়ে বলে এখনো এই মানুষটার সামনে দাঁড়িয়ে থাকতে পেরেছিস। এই মানুষটা মেয়ে জাতিকে সম্মান করে বলেই তোর দিকে একবার দেখতে সে ভরকে গিয়েছে। দেখ একবার মানুষটার মুখের দিকে তাকিয়ে, তোর এই অবস্থা দেখে সে মুখ তুলেও তাকাচ্ছে না। আর তুই কিনা একটা মেয়ে হয়ে একটা অপরিচিত ছেলের সামনে এভাবে অর্ধনগ্ন হয়ে চলে এলি। জানোয়ার মেয়ে, কি ভাবছিস তুই? হ্যাঁ, তুই তোর শরীর দেখে এই মানুষটার মন জয় করবি? তোকে আজ আমি মেরিয়ে ফেলবো। তোর সব লোভ, সব লালসা আমি এক্ষুনি বের করবো। না পারছে নিজেকে আরুর থেকে ছাড়িয়ে নিতে, আর না পারছে একটা শব্দও করতে। শুধু ছটফট করা ছাড়া আরু আর তার কোনো সুবিধে রাখেনি। ঈশান আরুর দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। তার মায়াবতী রেগে গেলে যে অগ্নিমূর্তি হতে পারে সেটা তো তার কোসমিন কালেও জানা ছিল না। না, এই মুহূর্তে তার ধারে কাছেও ঘেঁষা যাবে না। তাহলে যে তোমার সাথে সাথে তার অগ্নির তেজও তাকে পড়তে হবে। আগে এই বদমাস মেয়ের উচ্চতম শাস্তি পাক, তারপর না হয় তাকে আটকানো যাবে। ঈশানের রুম থেকে চিল্লা চিল্লির আওয়াজ ভেসে আসতেই আটকে উঠলেন সবাই। নাইমা বেগম ডাইনিং টেবিল ছেড়ে দৌড়ে এলে আখি বেগমের কাছে। যতদূর মনে হচ্ছে আরুর গলা। কিছু হলো না তো আবার? আরুর কথাগুলো অল্প স্বল্প কানে ভেসে আসতেই সবাই দৌড়ে ঈশানের রুমে চলে এলো। আর আসতেই আরু তমার গলা চেপে ধরে রেখেছে দেখতেই তমার মা জায়গায় ফিট খেলেন। তমার বাবা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে তমার দিকে। আখি বেগম এবং নাইমা বেগম মুখ চাওয়াচাওয়ি করে বলল, এটা আমাদের আরু? ও মা গো! আরিফ চৌধুরী ছেলের পাশে গিয়ে আশেপাশে চোখ বুলাতে বুলাতে বললেন, ঈশান বাবা, এরা কারারে? আর আমাদের আরুমা কই? আরুমার গলা যে এখান থেকে ভেসে আসছিল। বাবার কথায় ঈশান মুচকি হাসলো। আরুর দিকে ইশারা করে বলল, ওই যে মেয়েটাকে দেখেছো যে গলা চেপে ধরেছে, ওটা আমাদের আরু বাবা। আর নিচে যে মেয়েটাকে দেখছো ওটা হলো তমা। হ্যাঁ। তমার বাবা চিল্লিয়ে উঠে আরুর দিকে তেড়ে গেল। আরুর হাত ধরে টান দিতেই আরু তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। আরুর এমন অগ্নি দৃষ্টিতে লোকটা রীতিমতো কেঁপে উঠে দুপা পিছিয়ে গেল। আরু আবারও তমার দিকে তাকিয়ে বলল, তোকে মেরে ফেলে তবেই আমি শান্ত হব। তোর এত বড় সাহস কি করে হয়? তুই আবার ঈশানের দিকে বাজে নজর দিস? তোর মতো ডাইনি অসভ্য মেয়ে আমার ঈশানের দিকে নজর দেবে, আবার বিয়েও করতে চলে আসবে? তোর কি ধারণা আমি তোকে ছেড়ে দিব? কিচ্ছু বলবো না। মেয়ের কথা শুনে নাইমা বেগম ভয়ার্থ দৃষ্টিতে তাকালেন। মেয়েটা তার এতটা রেগে গেল কেন? ওকে কেউ না থামালে যে ও আজ মেয়েটাকে সত্যিই মেরে ফেলবে। তাই উপায় অন্তর না দেখে আখি বেগমের হাত ধরে ঈশানের দিকে এগিয়ে গেল। কাপা কাপা গলায় বলল, ঈশান রে বাবা, মেয়েটাকে থামা, শান্ত কর, আর নয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। মনির কথা শুনে ঈশান টেনে নিঃশ্বাস ছাড়ল। আরুর দিকে কতক্ষণ স্থির দৃষ্টি রেখে এগিয়ে যেতেই তার মা বলল, এই এই, তুই কোথায় যাচ্ছিস? এখন যাস না বাবা। ওই সাতচুন্নি মেয়েটার আর একটু শাস্তি হোক, তারপর যা। জিও মাই বাচ্চা, আরো দে মা। ওই মেয়ের বিয়ের সাথ চিরদিনের মতো ঘুচিয়ে দে। তমার বাবা কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, কেউ তো আমার মেয়েকে বাঁচাও।
আখি বেগম তমার বাবার দিকে তাকিয়ে বললেন, কেন রে বেটা, মেয়েকে নিয়ে যখন এ বাড়িতে আসলি তখন মনে ছিল না? তমার বাবা আখি বেগমের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, আপা আল্লাহর কসম লাগে আর জীবনে কখনো মেয়েকে নিয়ে কোনো ছেলের বাড়িতে আসবো না আপা। দয়া করে আমার মেয়েটাকে বাঁচান। বাবা ঈশান, দয়া করে এই মেয়েকে থামাও। ঈশান আর কিছু না ভেবেই আরুর কাছে এগিয়ে গেল। তারও যে এই মুহূর্তে আরুকে ভয় লাগছে না তা কিন্তু নয়, তবে এটাও তো ঠিক মেয়েটাকে আগে বাঁচাতে হবে, আর তার জন্য আরুকে থামাতে হবে। আরু, আরু ছেড়ে দে ওকে, ওর শাস্তিও পেয়ে গেছে। আরু ছেড়ে দে ওকে। ঈশানের কথা আরুর কান অব্দি পৌঁছানোর আগেই ফেরত আসছে মনে হচ্ছে। আরুর কোনো ভাবাবেগ না দেখেই ঈশান তাকে পেছন থেকে চাপড়ে ধরে টেনে ধরলো। তবুও যেন তার শক্তির সাথে পেরে উঠছে না ঈশান। মেয়েটা সত্যিই অতিরিক্ত রাগের দরুন এলিয়ানের শক্তিশালী বউ হয়ে উঠেছে। পেছন থেকে তমার মা আবারও এক বিকট চিৎকার করে বেহুশ হয়ে গেল। তা দেখে আখি বেগম হাসি চেপে রাখতে পেরে হেসেই বলল। এদিকে ঈশান যেন কিছুতেই আরুর সাথে পেরে উঠছে না। তা দেখে নাইমা বেগমও এগিয়ে এসে মেয়ের হাত ধরে বারবার করে আকুতি মিনতি করতে লাগলেন। তমার গলা থেকে কোনো মতে হাতটা টেনে দুজনে ছাড়তে আনতেই তমা কাস্তে কাস্তে নিচে বসে পড়ল। আবারও তার দিকে তেড়ে যেতেই ঈশান তাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। তমার বাবার দিকে তাকিয়ে বলল, আপনারা এখনো হাঁ করে কি দেখছেন? ওকে নিয়ে এখন এখান থেকে বের হয়ে যান ফাস্ট। ঈশানের কথা শুনে তমার বাবা তার মেয়েকে কোনো মতে টেনে তুলে বের হতে আরো গর্জে উঠল। ওই টাকলার বাচ্চা টাকলা, মেয়েকে নিয়ে কই যাস? হ্যাঁ তারা বলছি। আরুর কথা শুনে আবারও তাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বাপ রে বাপ, এটা কি মেয়ে রে? না আমি মেয়ে না বেটা, তোর মেয়ে যদি মেয়ে হয়ে থাকে তাহলে আমি নিজেকে মেয়ে বলে দাবি করব না, কারণ তোর মেয়ের মতো মেয়েরা যদি এই দুনিয়ায় বসবাস করে তাহলে আমার মতো মেয়েরা নিজেদেরকে মেয়ে বলে দাবি করতে ঘৃণা করবে, বুঝেছিস? তোমার মা, এই মহিলা উঠো বলছি। এই মেয়ের হাতে মরতে না চাইলে জলদি উঠে দৌড় লাগাও। কথাটা শুনতেই মনে হলো তমার মা লাফিয়ে উঠে বসলো। আরুর দিকে এক নজর তাকিয়েই উঠে স্বামী আর মেয়ের পিছনে ছুট লাগালো। তারা বেরিয়ে যেতেই আবারও খ্যাপা বাঘিনীর মতো করে বলে উঠলো, ওই ডাইনি, বিয়ে করবি না? চলে যাচ্ছিস কেন? আরু শান্ত হ, ওরা চলে গেছে, প্লিজ রিল্যাক্স হ। ঈশান আরুকে জড়িয়ে ধরেই বলে উঠল। আরু নিজেকে ঈশানের বুকে আবিষ্কার করতে আবারও ক্ষেপে গেল। চট চলতে নিজেকে তার থেকে ছাড়িয়ে নিয়ে হন হন করে রুম থেকে বের হয়ে গেল। মেয়ের চাওয়ার পানে তাকিয়ে নাইমা বেগম বলে উঠলেন, ভাবি, ভাইজান আগামী 7 দিনের মধ্যে ছেলে মেয়ে দুটোর বিয়ের ব্যবস্থা করো, আর নয়তো আমার বেচারা ছেলেটার কপালে চরম দুঃখ নাচানাচি করছে দেখতে পাচ্ছি। আরিফ চৌধুরী বোনের দিকে একবার তাকিয়ে ঈশানের দিকে দৃষ্টিপাত করে গলা খাকারি দিয়ে বলে উঠলেন, হ্যাঁ রে বোন, তাই তো দেখছি। চল চল নিচে চল, আগে আগে সব আলোচনা ঠিক করে ফেলি। ঈশান, মেয়েটা রাখ একটু সাবধানে ভাঙতে যাস, অন্যথা উল্টাপাল্টা হলে কিন্তু তোমার মতো তোর গালও চেপে ধরতে তার 1 সেকেন্ডও ভাবতে হবে না। বাবার কথা শুনে ঈশান ঢোক গিলল। মায়াবতী এই মুহূর্তে যে পরিমাণ রেগে আছে তাতে যে তার সামনে যেতেও ভয় লাগছে। 504, 505, 506, আল্লাহ গো, এটা কি আমারই মায়াবতী খোদা? দেখ কি পরিমাণ টর্চার করছে আমার উপরে। আচ্ছা মাওলা, তুমিই বলো, হঠাৎ ওইভাবে পেছন থেকে যে মেয়েটা আমাকে জড়িয়ে ধরবে তা আমি কি করে জানবো যে ওইটা আমার মায়াবতী নয়, ওইটা অন্য বাড়ির ছায়াবতী? আমি তো ওকে আমার মায়াবতীকে ভেবে না, মানে আমার বাড়িতে আমার ঘরে কোন বাড়ির কোন ছায়াবতী এসে আমার জড়িয়ে ধরবে তাকে আমি জানতাম নাকি? সেই থেকে কতবার বলে যাচ্ছে আমি বুঝতে পারি, এতবার করে কান ধরে আরো তেতে উঠে কোমরে দুহাত গুজে বলল, আপনি কি করে বুঝলেন না ওটা আমি নই? কি করে বুঝলেন না তাই বলুন। এ যাবৎ আমি কতবার আপনাকে জড়িয়ে ধরেছি, কতবার আপনার সাথে ওভাবে চিপকে আপনাকে পেছন থেকে জড়িয়ে ধরেছি, বলুন কি হলো বলুন। আরে মা, এইভাবে ধমকালে তো সব ভুলে যাই। আমি তো ভেবেছিলাম সকালের ব্যাপারটা নিয়ে তোর মুড অফ ছিল, আর তখন মুড অফ ছিল বলেই আপনার মাথা। একদম কথা বলবেন না আমার সাথে, আরো 500 বার কান ধরে উঠবোস করবেন। আর
আরো 500 বার? হ্যাঁ, আর তার সাথে আগামী 2 দিন আপনার সাথে আমার কথা বলা বন্ধ। আগামী 2 দিন পার হতেই আপনি আবার আমার সাথে কথা বলতে পারবেন। তার আগে বিন্দু মাত্র চেষ্টা করলেই শাস্তি ডাবল হয়ে যাবে। ঈশান অসহায় মুখ করে তাকালো, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ঈশানের বেসুরা গলায় গান শুনে আরো কটমট চোখে তাকাতেই ঈশান আবারও গেয়ে উঠল। ওভাবে তাকিও না, পাগল হয়ে যেতে পারি আমি। আরো দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনাকে গান গাইতে বলেছি? কি করবো তুমি বলো তো? কেন তোমায় এত ভালোবাসি? কি করবো তুমি বলো তো? কেন তোমায় এত ভালোবাসি? চোখ রাঙিয়ে দাও, দূরে ঠেলে নির্লজ্জের মতো আবার আসি। ঈশানের গান শুনে আরো ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে হাঁটা ধরলেই ঈশান হেসে উঠল। পেছন থেকে তার হাত ধরে জড়িয়ে ধরে বলল, মায়াবতীকে রাখালে কিন্তু মারাত্মক সুন্দর লাগে। ফাজলামো করেন, ছাড়ুন আমায়। আর আপনি এভাবে গাইতে থাকুন, ছাড়ুন। কেন ছাড়বো? আমি আমার হবু বউকে ধরে দিতে তোর কি শুনি? আহা, শোনো ছেলের ঢঙের কথা। আমাকেই ধরলো, অথচ আমি কিছু বলতে পারবো না। না পারবি না। যখন স্বামী বলে তখন বউয়ের কিছু বলতে নাই, শুধু চুপচাপ করে শুনতে হয়। শুনুন, প্রথমত আমি আপনার বউ নই, আর আপনিও আমার স্বামী নন। সো আপনি বললে যে আমাকে শুনতে হবে এরকম হাদিসে লেখা নেই। আর দ্বিতীয়ত, আরুর পুরো কথাটা শেষ করার আগেই ঈশান তার নিচের দিকে ঘুরিয়ে নিল। কোমরে দুহাত চড়িয়ে নিচের সাথে মিশিয়ে নিয়েই তার ঠোঁটচোড়ায় নিচের ঠোঁটচোড়া টুপিয়ে দিল। আরু আচমকা কেঁপে উঠে চোখ দুটো খিচে বন্ধ করে নিয়ে ঈশানের শার্টের কলার চেপে ধরলো। আজ আর ঈশানের গায়ে হলুদ, আর কাল তাদের বিয়ে। যার আনন্দ চৌধুরী বাড়ি আজ রাজমহলের মতো সেজেছে। সেজেছে এইবারের প্রতিটি কোণা কোণা, সেজেছে বাড়ির প্রত্যেকটা মানুষ, সেজেছে পূর্ণিমা রাতের আকাশে বিদ্যমান ওই চাঁদটাও। আর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সেজেছে আর পাশে শুয়ে ছুটে চলা ওই ঝলমলে তারাগুলো। বাড়ির প্রতিটি মানুষেরই ব্যস্ততার যেন অন্ত নেই, ছোট থেকে বড় এবং বড় থেকে বুড়ো। প্রতিটি মানুষই কোনো না কোনো কাজে নিজেদেরকে অত্যন্ত ব্যস্ত রেখে চলেছে। আরও ঈশানের বিয়ে বলে কথা, কোনো জায়গাতেই যেন কোনো খামতি না থাকে। এদিকে মায়াবতীর সকাল থেকেই বেশ মন খারাপ। টানা 3-3টে দিন ধরে কেউ আরু বা ঈশান কাউকেই কারোর সামনে আসতে দেওয়া হয়নি। এই কাজের দায়িত্ব হিসেবে বরাদ্দ করা হয়েছে বাড়ির মেয়েদের, আর তার সাথে ঈশানের ফ্রেন্ডদের। কেউ কিছুতেই দুজনের কাউকেই কারোর সাথে দেখা করতে দিতে নারাজ। লীনা, নাবু, আয়রা, ঈশা, কণা, নূর এবং মাহিয়া এরা সবাই যেন ব্রত করেছে বিয়ে হওয়ার আগ অব্দি বর কনে কেউ কারোর মুখ দেখতে পারবে না। আর ওইদিকে তো আরো কড়া নিয়মে আটকে পড়েছে ঈশান। শিহাব, পিয়াস, ইভান, নীরব, রাতুল, শান্ত এবং সাকিব এরা সবাই মিলে বেশ খেপিয়ে চলেছে নতুন বরকে। বারবার আরুর কথা বলে বলে মাথা খেয়ে নিচ্ছে যেন। অবশেষে এদের দ্বারা অতিষ্ঠ হয়েই যখন ঈশান তাদের সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই তাকে আবারও ভুলিয়ে ভালিয়ে আরুর কথা বলে আটকানো হয়। এভাবেই দুই পক্ষ মিলে নতুন বরকনেকে চালিয়ে যাচ্ছে টানা 3-3টে দিন ধরে। এদের জ্বালায় তারা না পারছে এসব ছেড়ে আলাদা থাকতে, আবার না পারছে তাদের সাথে থাকতে। অবশেষে তাদের এই অতিষ্ঠ সময়গুলো পার করে আজ গায়ে হলুদের দিন উপস্থিত হলো। সকাল 11টা নাগাদ ঈশানের হলুদ হবে, আর দুপুর 2টো নাগাদ আরুর হলুদ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। সাকিব, ইয়ার ঈশান, তুই যে এত জলদি বিয়েটা সেরে ফেলবি আমরা সত্যিই ভাবিনি, তাই না গাইস? নীরব, হ্যাঁ রে, এই কাল না পরশু দেখলাম তুই ভাবিকে অযথাই বকাবকি করছিস, তুই করে ডাকছিস, আবার মাঝে মধ্যে সে কি রাগ ভাই। আর আজ দেখো জনাব কাল বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। শান্ত, জানিস আমি ভাবছি অন্য কথা। পিয়াস, কি কথা রে? শান্ত, ভাবির কথা। শিহাব, ভাবির কথা কেন? না মানে এই যে আমাদের ভাবি, সে আমাদের ঈশানকে তো সেই ছোট থেকেই ভাইয়া ভাইয়া করে ডেকে এসেছে। এখন ওদের এই হঠাৎ বিয়ে হয়ে যাওয়াতে কি ভাবি তার সেই পুরনো অভ্যাসটা চেঞ্জ করতে পারবে? শান্তর কথা শুনে ঈশান বাদে বাকি সবাই ফিক করে হেসে দিল। পেছন থেকে ইভান বলে উঠল, শান্ত কিন্তু কথাটা খারাপ বলেনি। মনে করো কাল বাসর রাতে আমাদের ঈশান বাবু সেই রোমান্টিক মুডে আছে না, মানে থাকাটাই তো স্বাভাবিক, তাই না? সবাই একসাথে বলে উঠল, হুম, দেন।
তারপর মনে করো ঈশান তার রোমান্টিক মুডটা ধরে রেখে ধীর পায়ে আরুর কাছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। যখন তারা একে অপরের খুব কাছাকাছি, হঠাৎ আরু বলে উঠল, ভাইয়া সারাদিন খুব ধকল গেছে, আমার না প্রচুর ঘুম পাচ্ছে, আমি ঘুমাই প্লিজ ভাইয়া। ইভানের কথা শুনে আবারও আর এক দফা হাসির রোল পড়ে গেল। সবার হাসি দেখে ঈশানের বিরক্ত যদিও লাগছে, তবুও কি করার, আজ রাতটা অবধি এই পাষণ্ডগুলোর সাথেই যে থাকতে হবে। ঈশানকে চুপ করে থাকতে দেখে নীরব গলা খাকারি দিয়ে বলল, গাইস, আগামীকাল আরু ঈশানের বাসরাতে আরু তার সেই ছোটবেলার অভ্যাস ছেড়ে আবার নতুন করে ঈশানকে কি তার স্বামীর নজরে দেখতে পারবে, নাকি বরাবরের মতোই আরু ভুল করে বাসর রাতেও তার স্বামীকে ভাইয়া ডেকে সবটা ব্ল্যান্ডার করে দিবে। শান্ত, দেখতে হলে চোখ রাখুন আমাদের জি বাংলায়, রোজ রাত 12:30 দেখতে ভুলবেন না যেন। জীবন মানেই জি বাংলা। শান্তর কথা শুনতেই সবাই ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। পিয়াস উঠে এসে তার মাথায় গাঁটটা মারতেই পরপর সবাই এক এক করে তার মাথায় গাঁটটা মেরে মুখ কুঁচকে পড়ল। বেটা, এটা কি সিরিয়াসলি হচ্ছে নাকি? শিহাব পড়ল, মানে আসলেই শান্ত, এসব তোর দ্বারাই সম্ভব। সবার হাতে গাঁটটা খেয়ে শান্ত চোখ উল্টো করে জিভ কেটে বলল, এই থুরি থুরি, একটা থেকে হঠাৎ আরেকটার মাঝে ঢুকে গেছি। এই আবার আবার, হ্যাঁ। শান্তর কথা শুনে এবার ঈশান সেই রাগা রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, এই মুহূর্তে যদি সব কটা আমার রুম থেকে বের না হোস না, তবে তবে আমি তবে আমি এই মুহূর্তে এখান থেকে সোজা আরো রুমে চলে যাবো, আর তোদের সবার সামনে থেকে ওকে নিয়ে পালাবো। তোরা আমার এত জ্বালাবি ভাবলে আমি জীবনেও তোদের দাওয়াত দিতাম না। বিশ্বাস কর, এমন ভাবে বিয়ে করতাম যেন কাক পক্ষীতেও টের না পায়। তোদের আমার বিয়েতে ইনভাইট করে আমি ভুল করেছি। শালা একটা জানের খবর করে দিচ্ছিস। ঈশানের কথা শুনে সবাই ঘর কাঁপিয়ে হেসে উঠল। ইভান বলল, ভাই আমি তো বেঁচে গেছি। ঈশান যে পরিমাণে রেগে গেছে তাতে নিশ্চিত ইন ফিউচারও প্রত্যেকের বিয়েতে সব কটার ব্যান্ড বাজিয়ে ছাড়বে। কিন্তু সেদিক থেকে আম সেফ, কজ আমি তো সাদে সুদা ভাই লোক। তো আপ লোক রেডি হয়ে যাও ফর এ ফ্রি বাস। বাসর রাত ঈশানের ঘরটাকে ফুলের রাজ্যে পরিণত করেই আরুকে নিয়ে আসা হলো। ঘড়িতে রাত 12টা ছাড়িয়ে ঘরের দরজায় রাখতেই এক অজানা ভয় চেকে বসলো যেন পুরো শরীর, পুরো মন জুড়ে। ভেতরে এক পা ফেলতেই আরো মনের অজান্তেই লীনার হাতটা শক্ত করে চেপে ধরলো। তার এই ভয়ঙ্কর অনুভূতির কারণটা বুঝতে পেরে লীনা মুচকি হেসে আলতো করে আরুর হাতটা ধরে চোখের ইশারায় শান্ত করলো তাকে। আরু আর লীনার পিছনে পিছনে ঢুকে এলো সব মেয়েদের গ্যাং। ঘরের মধ্যে আজ তাজা গোলাপের গন্ধে মাতাল হয়ে উঠেছে যেন পুরো ঘরটা। চারপাশে বড় বড় গোলাপের গোল করা পানিতে ভেজানো পাপড়িগুলোর মাঝে ঢিপ ঢিপ করে চলে চলেছে রং বেরঙের ক্যান্ডেলগুলো। বড় বেডটার মাঝে গোলাপের ছড়াছড়ি করে আরু ঈশানের নামের প্রথম অক্ষর দুটো পাশাপাশি রেখে তার পাশ থেকে এঁকে দিয়েছে ইয়া বড় একটা লাভ। আরুকে খাটে বসিয়ে দিয়ে শুরু হলো মেয়েদের হাসি ঠাট্টা আর মজা। এভাবে ওভাবে বিভিন্ন কথা দিয়ে লজ্জায় লাল করে দিচ্ছে আরুকে। মেয়েটা না পারছে এখান থেকে দৌড়ে পালাতে। আচ্ছা, বাসরটাতে নতুন বউ যদি তাদের সঙ্গীতের কথার ফাঁদে পড়ে, লজ্জায় টিকতে না পেরে যদি দৌড়ে পালিয়ে যায়, ব্যাপারটা শুনতে কেমন লাগবে? কথাটা ভাবতেই নিজেই নিজেরকে বকা দিয়ে চুপ করিয়ে দিল। কিসব ভেবে চলেছে সে? তার মনের মাঝে লাফিয়ে লাফিয়ে ঘুরে চলা এই অদ্ভুত অনুভূতিগুলো হতে কেমন বোকা বোকা লাগছে নিজেকে। এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাঝে আরো নিজেকেই সবচেয়ে বোকা বলে ঠাহর হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে তার এমন মনে হওয়ার কি কারণ হতে পারে? আর মাত্র কিছুক্ষণ বাদেই কি কি হতে যাচ্ছে এসব ভাবনা আসছে বলেই কি এমন লাগছে? হঠাৎ সবার হাসি মজা থামিয়ে দিয়ে লীনা বলে উঠল, এই নূর, মাহিয়া, নাবু, অনা, চল চল সবাই। আর কত জ্বালাবি মেয়েটাকে? ওদিকে ঈশানও যে ওয়েট করে আছে, আল্লাহ জানে ওই বাদরগুলো এখনো জ্বালাচ্ছে কিনা আমার ভাইটাকে। নূর, লীনা আপু, বলছিলাম কি আজ আমরা সারা রাত আরুকে জ্বালাই না প্লিজ। নূরের কথা শুনে সবাই মুখ টিপে হেসে উঠল। কণা বলল, নূর আপু, তুমি কিন্তু কথাটা মন্দ বলনি, আমরা আজই একটু চালাই, কাল থেকে না হয় জ্বালাবো না। মাহিয়া, হ্যাঁ হ্যাঁ আরু, একদম পাক্কা, কাল থেকে তোমায় আর জ্বালাবো না। সবার কথা শুনে লীনা ধমকে উঠে বলল, সবগুলোকে এখন ঠাটিয়ে লাগাবো চর। এই
ওঠ ওঠ সবগুলো, এক এক করে বের হ। গত 4টা দিন ধরে খুব জ্বালাচ্ছিস ওদের, আর জ্বালাস না। নূর, আরু তুমি কি বলো, আমরা কি থাকবো নাকি চলে যাব? আরও কারোর কথারই কোনো জবাব খুঁজে পাচ্ছে না। সব কথাগুলোই কেমন এক এক করে দলা পাকিয়ে যাচ্ছে গলার কাছে। আরুকে চুপ করে থাকতে দেখে মাহিয়া বলল, এই রে, আরু তো কথাই বলছে না। আরু তাকাও না একটু বোন, বাই এনি চান্স কি তুমি লজ্জা পাচ্ছ? লীনা, তোরা বের হলি? না, দিব মার এখন। নূর, ওকে ওকে যাচ্ছি। আরু গেলাম, হ্যাঁ, অল দ্য বেস্ট কিউটি। হ্যাঁ রে, চল, অনেক জ্বালিয়েছি ওদের, আর জ্বালাবো না। এই কণা নাবু, চলো চলো। কণা, আসি রে দোস্ত, কোনো প্রবলেম হলে ডাকিস কিন্তু, আমরা বাইরে ওয়েট করবো তোদের জন্য, হ্যাঁ? কণার কথা শুনে বাকিরাও হেসে উঠল। হাসতে হাসতেই এক এক করে সবাই বের হয়ে গেল। সবাই বের হয়ে যেতেই ঘরটা কেমন শুনশান হয়ে উঠল। ঘড়ির কাঁটার ঠক ঠক আওয়াজের চেয়েও যেন আরুর হার্ট দ্রুত গতিতে বিট করতে লাগলো। আরু তার ধুকপুকানির শব্দ যেন স্পষ্ট কানে বাজতে লাগলো। হঠাৎ ঘরের মধ্যে কারোর প্রবেশ করতেই বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল আরুর। এক অজানা ভালো লাগা, ভয়, লজ্জা সবগুলোই যেন একসাথে ভর করলো শরীরের প্রতিটি শিরায় উপশিরায়। মাথাটা হঠাৎ ঘুরে উঠল, আর সাথে করে হার্টবিটের প্রতিটি শব্দ যেন ধীরে ধীরে বাড়ছে। তার ধুকপুক শব্দও যেন ধীরে ধীরে তীক্ষ্ণ হচ্ছে ক্রমশই। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার শরীরের স্মেলটা নাকের সাথে এসে বাড়ি খেতেই ভারী লেহেঙ্গা ধরে বেড থেকে উঠে দাঁড়ালো আরু। মাথা নিচু করে পায়ে সালাম করার আগেই সে তাকে ধরে নিল। আরু এখনো মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। ঈশান আরুকে ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গিয়ে হাত ভাঁজ করে ভ্রু চুলকে আরুর পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। আরুর লজ্জায় নিচু করে রাখা মুখের দিকে তাকাতেই গলা খাকারি দিয়ে বলে উঠল, বাসর ঘরে বউয়ের পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, এই প্রথাকে শিখিয়েছে জানতে পারি? আরু ঢোক গিলল। কাপা কাপা চাহনিতে একবার ঈশানের দিকে তাকাতে নিয়েও ব্যর্থ হলো মনের কাছে। না, সে কিছুতেই তাকাতে পারবে না ঈশানের দিকে। আরুর অনুভূতি ঈশানও নিজেকে ডুবিয়ে দিয়ে এগিয়ে এসে আরুকে নিচের দিকে ঘুরিয়ে নিল। তার হাত দুটি আলতো করে ধরতেই আরু কেঁপে উঠল। ঈশান মুচকি হেসে আরুর হাত ছেড়ে তাকে পাজা কোলে করে বিছানায় বসিয়ে দিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কতক্ষণ চুপ থেকে বলে উঠল, মায়াবতী কি আজ কিছু বলবে না বলেই ঠিক করেছে? আচ্ছা, বুঝেছি, আজ বোধহয় মায়াবতী নতুন বাণীটাকে মেনেই নিয়েছে। ঈশানের বাণী, স্বামী যখন কথা বলে তখন বউকে শুধু চুপ করে শুনতে হয়। ঈশানের কথা শুনে আরু মুচকি হাসলো। আরুকে হাসতে হাসতে ঈশান এক ভ্রু উঁচিয়ে বলল, বউ তো দেখি তার হাসি দিয়েই আমাকে ঘায়েল করে দিচ্ছে। আরু আবারও হাসলো, কিছু বলল না। হয়তো সে তার স্বামীর বাড়িতে কঠিন হচ্ছে। ঈশান এবার উঠে বসলো। আরুর দিকে কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, মায়াবতী, ভালোবাসো আমায়? কেন, আপনি জানেন না বুঝি? জানি, তবু আজ তোমার মুখ থেকে একবার শুনতে চাই। আরু চোখ জোড়া নামিয়ে নিল, মুখে লজ্জা মাখানো হাসি জুড়ে বলল, খুব ভালোবাসি। সত্যি? যার জীবনে এমন একজন এলিয়েন আছে, সে কি করে তাকে ভালো না বেশি থাকতে পারে বলুন তো? আরুর কথা শুনে ঈশান ভ্রুকুচকে তাকালো। আচমকা টান দিয়ে তাকে বিছানার উপর শুইয়ে দিয়ে নিজেও তার উপর অর্ধেক শুয়ে পড়ল। আমি এলিয়েন? আরু চোখ দুটি বড় বড় করে তাকিয়ে বলল, এভাবে কেউ টান দেয়? এমনিতেই মনের মধ্যে কেমন একটা করছে। ঈশান মুখ বাঁকিয়ে বলল, কেমন করছে? আরু ভ্রুকুচকে বলল, কেমন জানি একটা, বলতে পারছি না। বলতে হবে, আমি শুনতে চাই। বললাম তো বলতে পারছি না। ঈশান ভ্রুকুচকে বলল, বললেই হলো, বলতে পারছি না। বললাম না আমি শুনবো। আরু ঠোঁট উল্টে বলল, বকছেন কেন? ঈশান বোবা চোখে বলল, বকলাম কোথায়? এই যে মাত্র বকলেন। মানে কোথায় বকলাম? আমি তো শুধু। চুপ করুন, থাকবো না আমি। সরুন আমার উপর থেকে। আজ বাসর রাতেও আপনি আমার বকেছেন। ঈশা অবাক চোখে তাকালো। কিছু বলবে তার আগেই আরু তাকে ঠেলে উঠতে চাইলেই সে আবারও আরুকে বিছানার সাথে চেপে ধরে। মুখ কুচকে কতক্ষণ তাকিয়ে থেকে আচমকাই আরুর গলায় মুখ ডুবিয়ে দেয়, যার দরুন আরু হ্যাং মেরে বিছানার সাথে আরো লেপটে যায়। ঈশান আরুর অবস্থা দেখে মুচকি হেসে বলে উঠল,
একটু নড়াচড়া করলেই এর থেকে ভয়ঙ্কর কিছু হবে। আর তুমি চাইলেও আমায় বাধা দিতে পারবে না মায়াবতী, কারণ আজ কিন্তু সব কিছুতেই শুধুমাত্র আমার অধিকার। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।